আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসে আমরা জাস্ট 4টা ট্যাগ দিয়ে সুন্দর একটা ব্লগের মতো ডিজাইন করছিলাম। মোটামুটি অত সুন্দর না, বাট আমরা আমাদের এখানে পোস্টের টাইটেল ছিল, তারপরে এখানে সাবটাইটেলও ছিল, এখানে ইমেজ সেম একই জিনিস, আমি জাস্ট কপি পেস্ট করা আর কি। আর আমরা এটাকে মাঝখানে নিয়ে এসেছিলাম, আমার ওয়েব পেজের বডির ব্যাকগ্রাউন্ড দিছি। হ্যাঁ, তো টুকটাক সিএসএসও দেখছিলাম। তো আজকে আমরা এইচটিএমএল আরও যে এলিমেন্ট মানে আমাদের ট্যাগ আছে সেই ট্যাগগুলো জানতে হবে। যেমন আমাদের এই পেজে মেনু তৈরি করা দরকার, তৈরি হতে পারে, মেনু দরকার হয় না, অনেক টাইম একটা কন্ট্যাক্ট পেজ থাকতে পারে, সেক্ষেত্রে ফর্ম বার শিখতে হবে, টেবিল থাকতে পারে। এই জিনিসগুলো এইচটিএমএল এর এখানে যে এত টপিক দেখতেছেন আলটিমেটলি আসলে সব আলাদা আলাদাভাবে ডিসক্রাইব করা আছে, এই জন্য অনেক কিছু দেওয়া আছে। যেমন আপনারা গত ক্লাসে কালার লেখা শিখছেন, কালারের একটা সূত্র বলছিলাম, মনে আছে? কি সূত্র বলছিলাম? এ থেকে এফ, এই 16 ডিজিটের, এটাকে হেক্সাডেসিমেল কালার কোড, সামনে হ্যাশ বসালে যে কোনো 6টা নিলেই কালার হবে। ওকে, সেটা একটা। আর কালারের জন্য একটি সাইডের নামও বলছিলাম, ইউআই কালার্স। হ্যাঁ হ্যাঁ, বা যেটা বলা হয় সিএসএস। এই যে সিএসএস এ গেলে আমরা সিএসএস একটু লিখছিলাম, সিএস লেখার অপশন দেখছিলাম, ইনলাইন, ইন্টারনাল, আর একটা কি এক্সটার্নাল। ইনলাইন লিখতে গেলে স্টাইল এই অ্যাট্রিবিউট লাগে, ইন্টারনাল লিখতে গেলে স্টাইল ট্যাগ লাগে, আর বাইরে হলে কি কোথায় লিঙ্ক করতে হয়। এই তিনটা জিনিসই এখানে বলেছে সুন্দর। ইনলাইন হলে স্টাইল অ্যাট্রিবিউট, ইন্টারনাল হলে স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগটা কোথায় লিখতে হয়, বডিতে নাকি নিচে, কোথায়? হেডের, হেড ট্যাগের ভিতরে লিখতে হয়, যে বলে দিচ্ছে যে এলিমেন্ট ইন দ্য হেড সেকশন। আর যদি এক্সটার্নাল হয় সেটাও কি হেডের ভিতরে। এই লিঙ্ক ট্যাগের দুইটা অ্যাট্রিবিউট লাগে, কি কি অ্যাট্রিবিউট? এইচআরইএফ, আর একটা কি, হ্যাঁ আরেকটা টাইপ ইয়ে নয়, রেল রিলেশন টাইপ। রিলেশন হচ্ছে কি স্টাইল শিট বলে দিতে হয়। ওকে, এরপর লিঙ্কও শিখছেন আপনারা। অ্যাঙ্কর ট্যাগ কি করে, এইচআরএফ দ্বারা কোনো পেজের সোর্স। এখন এই লিঙ্কের ইউআরএলটা আমার ইন্টারনাল পেজ হতে পারে, এক্সটার্নাল কোনো ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, সেই জিনিসগুলো এখানে ডিটেলস বলা আছে। এবং এটা আমরা লিঙ্কের আবার কিছু বিহেভিয়ার হয়, ভিজিটেড, আনভিজিটেড, ভিজিটেড, আর একটা কি অ্যাক্টিভ লিঙ্ক। যেমন আমি এই যে ডাব্লিউ3 স্কোয়ার আসি, দেখেন এই মেনুটা আমি এখন এইচটিএমএল অপশন আসছি না, এই জন্য কি এই কালারটা কি গ্রিন কালার না? আমি যখন জাভাস্ক্রিপ্টে গেলাম দেখলাম কি জাভাস্ক্রিপ্টের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল না? তার মানে এটাকে কি বলতেছে, এটা অ্যাক্টিভ লিঙ্ক। মানে আপনি যে ওয়েবসাইট ভিজিট করতেছেন এখানে তো অনেক অপশন, এখন আসলে আমি কোনটাতে আছি সেটাকে বোঝানোর জন্য কি এটাকে বলা কি অ্যাক্টিভ লিঙ্ক। এটা কিন্তু অ্যাঙ্কর ট্যাগের মধ্যেই করা, বাট এটা অ্যাক্টিভ লিঙ্ক। আবার মাউস নিলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা মানে ব্ল্যাক হচ্ছে একটু বেশি, আপনারা বুঝতে পারতেছেন কি? এটাকে বলা হয় কি হোভার, সিএসএস এর ক্লাস। ওকে, সেটা আমরা পরে শিখবো। এই জিনিসটা এখানে বলছে যে হচ্ছে লিঙ্কের আবার কিছু বিহেভিয়ার থাকে, আনভিজিটেড। আমরা গুগলে যখন কোনো কিছু লিঙ্ক করি, সিএসএস লিঙ্ক, তো দেখবেন যে এই যে লেখাটা না, বাই ডিফল্ট এই যে এখন এটা অ্যাক্টিভ না, অ্যাক্টিভের জন্য তারা কি দিচ্ছে, বর্ডার বটম এখানে একটা একটা কালার চেঞ্জ করে রাখছে, আর কি নিচে একটা বর্ডার দিয়ে রাখছে। এক এক সাইডের মানে অ্যাক্টিভ লিঙ্ক এক এক রকম। যেমন ওইটাতে আছে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, বাট এদের ক্ষেত্রে কি আছে, নিচে একটা বর্ডার দেওয়া আছে। ওকে, আবার আমি কোনো একটা লিঙ্ক ভিজিট মানে বাই ডিফল্ট হালকা ব্লু কালার আছে, তখন আমি এই লিঙ্কে গেলাম, আমি যদি আবার ব্যাকে আসি, এই কালারটা মনে হয় একটু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? অলরেডি এটা ভিজিট হয়ে গেছে, বুঝা গেছে? মানে ভিজিটেড। ওই জিনিসটা এখানে বলছে যে হচ্ছে আপনি ইচ্ছা করলে এরকম বিহেভিয়ার সেট করে দিতে পারেন, যে এটা ভিজিট হলে কোন কালার হবে, আনভিজিটেড থাকলে কি কালার হবে, এটা সিএসএস এ লেখা যায় আর কি। আর এই অ্যাঙ্কর ট্যাগের আরো একটা ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট আছে, টার্গেট। টার্গেট অ্যাট্রিবিউট এটা কি কাজ করে, টার্গেটের মধ্যে আবার কয়েকটা, যেমন সেলফ আছে, ব্লাঙ্ক আছে, প্যারেন্ট আছে, আর কি আছে, টপ আছে। যদি ব্লাঙ্ক বলি তাহলে কি আমার এই লিঙ্কটা নতুন একটা ট্যাবে মানে ব্রাউজারের আর একটা ট্যাবে যায় করবে। আর সেলফ বলে নিজের মধ্যে এই ডকুমেন্টের সেম উইন্ডোর মধ্যে থাকবে। প্যারেন্ট বলেও সেম ওই যে একই ফ্রেমের মধ্যে তাহলে এটা। আর টপ বলে হচ্ছে ক্লিক করে উপরে চলে যাবে, মানে একই পেজের উপরে থাকলে। তো এগুলো আমরা যখন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাবো আর ভালো করে দেখাবো, মানে ল্যান্ডিং পেজ বানাবো তখন। তো মোটামুটি ছিল অ্যাঙ্কর ট্যাগ। এরপরে ইমেজ নিয়েও আপনারা কাজ করছেন। ইমেজ নিয়ে আসছি আমরা আইএমজি সোর্স, ইমেজের যে পাথ বলছি সেই পাথ অনুসারে ইমেজ দেখা দিন, ইমেজ চলে আসছে। এরপরে অল্টার লিখছি, অল্টার হচ্ছে কি ইমেজের একটা অ্যাট্রিবিউট, কোনো কারণে যদি ইমেজ না পায় সেই অল্টার লেখাটা আমাদের শো করে, মানে এটা। এবং এটা এসইওর জন্য দেওয়া উচিত, গুগল এটা মানে এর বেস্ট প্র্যাকটিস, অল্টারে ভ্যালু দেওয়া উচিত। ওকে, এরপরে তারও অনেক কাজ আছে ইমেজ নিয়ে, গ্যালারি তৈরি করা, সেটার জন্য সিএসএস লিখতে হবে। আপাতত ইমেজ নিয়ে আসাটা শিখছি, সিনট্যাক্স বুঝছি। ওকে, এই যেমন আবার ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ইমেজ ম্যাপ আছে, এইগুলো আপাতত আমার দরকার নাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা শিখবো পরে। আপাতত এই যে স্টাইল ব্যাকগ্রাউন্ড, এটা সিএসএস এ যখন যাব তখন শিখাবো ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে দিতে হয়, যে এখানে ইউআরএল দিয়ে দিতে হয় সেটা আমরা আগে দেখবো।
ফেভিকন এটা এখন আসি নাই, ফেভিকন জিনিসটা কি এটা পরে আছে শিখবো। এই দেখেন একটা ছোট একটা চিহ্ন না, মানে ওই যে ছোট ছবিটা, এই যে প্রত্যেকটা লিঙ্কের সাথে এই যে গুগলের জন্য জি, এটাকে বলা হয় ফেভিকন। হ্যাঁ, তো অনলাইনে ফেভিকন কিভাবে জেনারেট করতে হয় সেটা আমরা দেখে পরে কাজ করবো, আপাতত এটা দরকার নাই। এটার ফেভিকনের জন্য একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে এই যে লিঙ্কটা কি হয়, বাট এখানে রিলেশনটা হয় আইকন, কি রিলেশনটা হচ্ছে আইকন, আর টাইপটা হবে এরকম, আর এই চ্যাপের মধ্যে ওই আইকনটা ধরা যায়। ফেভিকন ইমেজের সাইজ হয় 16x16, মানে 16 পিক্সেল অথবা 32 পিক্সেল ম্যাক্সিমাম। হ্যাঁ, তো ওইটার আবার অনেক করে ভেরিয়েন্ট হয়, অনলাইনে জেনারেট করে নিলে বেটার হয়। পেজ টাইটেল বুঝি, আমরা আজকে শিখবো হচ্ছে টেবিল, লিস্ট, ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট তো একটু দেখছি যে কোনটা ব্লক এলিমেন্ট সেটা বুঝি। আর ডিপ ক্লাসের ব্যবহার শিখছি, আইডি আইফ্রেম আসবে পরে। আমরা হচ্ছে টেবিল আর হচ্ছে ইয়েটা শিখবো আজকে। এখানে এত কিছু আছে দরকার নেই, আমরা টেবিল আর ফর্ম পেজকে শিখবো। তো চলেন আমরা আগে লিস্ট শিখি। ওকে, তো আমাদের যে পেজটা আছে, আমরা এটা আছে থাক, আচ্ছা নতুন যে পেজটা নিলাম, তো আমরা HTML এর লিস্ট, লিস্ট কখন লাগে, বিভিন্ন কাজে লিস্ট লাগে আমাদের, যেমন হচ্ছে মেনু তৈরি করতে আমরা লিস্ট ইউজ করতে পারি, মেনু আবার লিস্ট ছাড়াও মেনু বানানো যাবে, বিষয়টা এরকম না যে লিস্ট মেনু লাগবে, বাট হুম হ্যাঁ এইটা কেন দিলাম, এইটার কারণটা কি, ওকে। তো আমরা যখন কোনো সার্ভার এই অ্যাপ্লিকেশনে কোথাও ডিপ্লয় করবো, মানে হোস্ট করব, মানে যেখানে আমরা যেমন আমি গিটহাবে করলাম অথবা আমি cPanel করব, তো সার্ভারের নিয়ম হচ্ছে আপনার প্রজেক্টে এখানে index.html আছে, আবার আরও তো ফাইল আছে, contact.html আসতে পারে, service.html এরকম আসবে না, এরকম বিভিন্ন ধরনের ফাইল আসবে, তো নাম তো হবে আলাদা আলাদা। যখন মাল্টি পেজের ওয়েবসাইট, মানে এক পেজের না, মাল্টি পেজ বলতে কন্ট্যাক্ট পেজ আলাদা, অ্যাবাউট পেজ আলাদা, সার্ভিস পেজ আলাদা, প্রোডাক্ট পেজ আলাদা, এটাকে বলা হয় মাল্টি পেজের ওয়েবসাইট। আবার অনেক ওয়েবসাইট আছে এক পেজের মধ্যে সব, মানে এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ, মানে স্ক্রলিং করলে অটোমেটিক সব নিচে নিচে আছে। ওকে, তো সার্ভারে ইনডেক্স নামে যে ফাইলটা থাকে সেটাকে চিনে আগে, মানে ওই ফাইলটা হচ্ছে সবার আগে রান করবে, মানে ইনডেক্স ফাইল না থাকলে সার্ভারে ওই প্রজেক্ট সব ফাইল দেখাবে, রান আর হবে না। ফাইলের নামটা ইনডেক্সই হতে হবে, অথবা অনেক সার্ভার হোম ডট এইচটিএমএল হতে পারে, বাট ইনডেক্স নামটা হচ্ছে সার্ভার প্রিফার করে, এটা দিতেই হবে। বাকি পেজ যা দেন, তার মানে ইনডেক্স পেজ যেটা সেটাই হচ্ছে আপনার হোম পেজ, মানে ওয়েবসাইটের মেন পেজ, এটা বোঝায়। ওকে, তাহলে আমরা লিস্ট শিখবো, লিস্ট এইচটিএমএল লিস্ট, আমি কমেন্ট এইচটিএমএল লিস্ট। আচ্ছা, এইচটিএমএল এর লিস্ট আছে হচ্ছে 3 প্রকার। কেউ কাজ করছেন লিস্ট নিয়ে? ইউএল, মানে লিস্ট আসলে কি জিনিস, ওই যে আমরা, আচ্ছা লিখি তাহলে বুঝতে হবে, যেমন ইউএল, ইউএল এর ভিতরে এলআই, আমি জাস্ট এটা লিখলাম, আমি এটা জেন কোডিং করতেছি এই জন্য, অথবা আপনারা ইউএল এলআই, হ্যাঁ, যেমন এইচটিএমএল, ধর আমরা কি কি শিখবো, একটা সিএসএস, হ্যাঁ, জেএস, রিয়েক্ট, নোট, অটোমেটিক লিখে দিচ্ছে। আচ্ছা, এই হচ্ছে লিস্ট। এখন এটাকে যে লাইভ সার্ভারে ক্লিক করলাম, গো ভিউতে গেলাম, গো লাইভে আসছে, জাস্ট একটা লিস্ট আউট হচ্ছে না, এখানে এটাকে বলতে সার্কেল বলতেছে আর কি, এরকম লিস্ট। এটি হচ্ছে আনঅর্ডার লিস্ট, মানে এখানে অর্ডারিং বলা নেই, আনঅর্ডার বার, আর একটা হচ্ছে কি অর্ডার লিস্ট, এটাকে বলা হয় কি ইউএল তে আনঅর্ডার লিস্ট। জাস্ট এই জিনিসটাকে আমি যদি এটা কপি করলাম, কপি করে এখানে একটা এইচআর দিলাম, এটাকে বলা হয় কি হরিজন্টাল লাইন না হরিজন্টাল লাইন না, তাহলে এখানে আমরা এই ইউ এর পরিবর্তে জাস্ট কি দিব, ও দিব, কি দিব, ও, এতটুকু দিলে দেখবেন যে এটাকে বলা হয় অর্ডার লিস্ট। কি বলা হয়, অর্ডার বলে যেরকম 1 2 3 4 5 এবার আসছে, দেখছেন এই পার্থক্য। তাহলে কি ইউএলএলআই অথবা ওএলএলআই লিস্ট শেখার জন্য এতটুকু। আচ্ছা, আমি এখন এই যে এইটা আমি চাচ্ছি এবিসিডি দ্বারা নাম্বারিং হোক, অথবা আমি স্টার দেবো না, এখানে সার্কেল ইউজ করবো, অথবা স্কোয়ার ইউজ করবো, অথবা আমি এটার সামনে ইমেজ ইউজ করতে পারি, মানে ছোট ছোট বুলেট ইমেজ ইউজ করতে পারি, আইকন ইউজ করতে পারি, সেটাও করা যাবে, সেই জন্য সিএসএস জানতে হবে। বাট নর্মালি সেক্ষেত্রে আমি যদি এটার অ্যাট্রিবিউট ইউজ করি, যেমন আমি এখানে টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, টাইপ, টাইপের ইউজুয়ালি কি বললাম, স্কোয়ার, তাহলে কি হয়ে গেল দেখেন তো, ব্ল্যাকই আছে বাট স্কোয়ার হয়ে গেছে, আগে কি ছিল, তো বাই ডিফল্ট ছিল এটা হচ্ছে ডিস্ক, DISC, এটাকে বলে, এটা মানে বাই ডিফল্ট ছিল এইটা। হ্যাঁ, তো আমরা স্কোয়ার করলাম, স্কোয়ার করাতে হলো এরকম। আর টাইপ হয় সেটা হয় সার্কেল, কি বলা হয়, সার্কেল, তাহলে কি হবে, বোঝা গেছে বিষয়টা। এখন এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে তাহলে 3 টাইপ হয়। আচ্ছা, আমরা অনেক টাইম এটার সামনে এরকম ছোট ছোট আইকনও দিতে পারি, সেটার জন্য আমার সিএসএস এ হচ্ছে ইমেজ ইউজ করতে হবে। হ্যাঁ, ওটার প্রপার্টি আছে, লিস্টের জন্য আলাদা লিস্ট স্টাইল ইমেজ নামে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি দিয়ে ভ্যালু দিতে হবে, তাহলে হবে, সেটা পরে শিখবো। আর অর্ডার লিস্টের ক্ষেত্রে 3টা টাইপ হয়, বাই ডিফল্ট 1 2 3 4 আসছে,
তো আমি এখানে বলে দিলাম টাইপ ইজ ইকুয়াল, দেখেন আমাকে সাজেস্ট করতেছে 1 দিয়ে করবেন, বাই ডিফল্ট 1 2 3 4 আছে। আমি যদি এ বি সি ডি দেই, দেখেন এ আবার কি ছোট হাতের হতে পারে, বড় হাতের, অথবা রোমান সংখ্যা যেটা আইতে আমরা রোমান সংখ্যা, যেমন আমি এখানে বড় হাতের আই দিলাম, তাহলে কি হবে এখন আসছে রোমান সংখ্যা হয়ে গেল। আমি এখানে হচ্ছে ছোট হাতের এ দিলাম, কি হলো এবিসিডি অনুসারে হয়ে গেল। আমি বড় হাতের এ দিলাম, তাহলে নাম্বারিংটা, এই হচ্ছে লিস্টের কাজ। এখন এটাতে আমরা মেনু তৈরি করতে এটা লাগবে আমাদের, আসলে যদি এভাবে দেখানোর কোনো দরকার হয় তাহলে তো এই অর্ডারিং আমি টাইপ চেঞ্জ করতেই পারি, না হলে এটা বাই ডিফল্টই এটা। আরেক টাইপের লিস্ট আছে, এটাকে বলা হয় ডেফিনেশন লিস্ট, বাট ওটার ইউজ কেসটা অনেক কম, সচরাচর ইউজ হয়ই না। ওটাকে বলা হয় হচ্ছে ডেফিনেশন লিস্ট, ডিএল ডিটি, সরি ডিটি, যেমন আমি বললাম হচ্ছে এইচটিএমএল, আর হচ্ছে ডিডি, সেম, এটাকে কপি করলাম, পেস্ট করলাম, এটাকে বললাম সিএসএস ক্যাসকেডিং। আমার এখানে কোডিয়াম অটো লিখে দিচ্ছে, লিখতে হচ্ছে না আর কি, এই যে আসছে, ওই যে রচনা আমি ভূমিকা লিখতাম যেভাবে, এখানে হচ্ছে তার টাইটেল, এরপরে এই হচ্ছে ডিএলডিটি। এখানে ডেফিনেশন হচ্ছে ডেফিনেশন লিস্ট, ডিটির হচ্ছে ডেফিনেশন টার্ম, আমার কোন টার্মের উপর আপনি লিখতেছেন, কিসের উপর সেটা বিষয়বস্তু, আর ডেফিনেশন ডিসক্রিপশন বোঝায় এটা দ্বারা, ডিডি দ্বারা ডেফিনেশন ডিসক্রিপশন। তো এইটার ইউজ কেস একবারই কম, না হলে হবে। এই হচ্ছে 3 টাইপের লিস্ট। তো আমরা তাহলে লিস্ট শিখলাম, এটা আমরা ম্যানুয়ালি সব আলাদা আলাদা ফাইল করে দিই আপনাদের বোঝার জন্য, এটাকে লিস্ট ডট এইচটিএমএল দিলাম, থাকলো। আমরা আবার একটা নতুন ফাইল শিখবো, এখন শিখবো হচ্ছে টেবিল। তো টেবিল ডট এইচটিএমএল, আমি আর ইন্ডেক্স দিলাম না, টেবিল ডট এইচটিএমএল, এইচটিএমএল ফাইল নিলাম। তাহলে পেজ টাইটেল কি দিব, এইচটিএমএল টেবিল বলে দিলাম যে আমরা টেবিল পেজ। আচ্ছা টেবিল কি জিনিস, টেবিল আসলে কি, আমরা তো টেবিল বানাইছি নাকি, টেবিলের মধ্যে কি থাকে, ইনফরমেশন থাকে, এই তো। হুম, টেবিল, আমি তো গুগলে সার্চ দিলাম, টেবিল বলতে এই টেবিল না কিন্তু, এইচটিএমএল টেবিল, এইচটিএমএল টেবিল বেস হচ্ছে, আমরা লিখতে পারি এইচটিএমএল টেবিল, হ্যাঁ, এই টেবিল না, টেবিলের ভিতরে ইমেজে গেলাম, মানে ইনফরমেশন রাখি, তাই না, আমরা যেমন আমাদের পলিটেকনিক বলি বা আমার স্কুল কলেজ, আমার তথ্যগুলো কি ডাটা রাখি না, এক্সেলে রাখি, তারপর আবার ওয়ার্ডেও কি টেবিলে সাদা রাখতে পারি ইনফরমেশন। তো এই ধরনের কাজ যখন করতে হয়, এই হচ্ছে টেবিল। তো টেবিলে কি থাকে বলেন তো, ইনফরমেশন থাকে, এই হচ্ছে একটা স্টোর টেবিল, টেবিলে তার নাম, এমপ্লয়ি, তার সিরিয়াল নাম্বার আছে, নাম আছে, পজিশন আছে, স্যালারি আছে। তো টেবিলে দুইটা জিনিস, একটা হচ্ছে রো আর একটা কি কলাম। তো রো কোনটা, হরিজন্টালি যেটা যায় লম্বালম্বি সেটা হচ্ছে রো, আর মাঝখান থেকে যেটা সেট করে সেটা হচ্ছে কি কলাম। তাহলে এই টেবিলে কয়টা কলাম আছে, হ্যাঁ ভালো করে দেখেন, 5টা কলাম, আমি তো দেখি 4টে, 5টা কেমন হইলো, আল্লাহ চোখ গেছে এদের। আর রো আছে কয়টা, 5টা, এই যে এটা সিরিয়াল নাম্বার ছাড়া 5টা রো আছে। তার মানে টেবিলের জন্য এই 3টা জিনিস শিখলে তাহলে কলাম আর রো। তো চলেন একটা টেবিল বানাই আমরা। স্টুডেন্ট, আমরা লিখলাম স্টুডেন্ট স্টুডেন্ট বা এমপ্লয়ি ইনফরমেশন, ধরেন দিলাম এমপ্লয়ি, এমপ্লয়ি টেবিল, জাস্ট লিখলাম এমপ্লয়ি টেবিল। তো গুগলে সার্চ দিলাম, বিশাল অনেক টেবিল পাওয়া যায়, এরকম অনেক টেবিল, এই হচ্ছে ধরেন এরকম একটা টেবিল দেওয়া আছে, এটাকে আমি নতুন ইমেজ ট্যাবে নিয়ে গেলাম। এই হচ্ছে একটা এমপ্লয়ি টেবিল। তো এমপ্লয়ির এখানে সিরিয়াল নাম্বার আছে, আইডি আছে, ম্যানেজার, আবার এখানে যে ম্যানেজার আইডি দিছে, মানে কোন এমপ্লয়ি কোন ডিপার্টমেন্ট ম্যানেজার আন্ডারে কাজ করে, আমার এত দরকার নেই, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, আর হচ্ছে সিটি। তাহলে আমরা এই 4টে, 1টা 2টা 3টে 4টে কলাম তৈরি করবো, আর হচ্ছে ডাটা তো বাড়তেই থাকবে, ইউজার বাড়বে আমার রো বাড়বে, ইউজার বাড়বে রো বাড়বে। তো টেবিল তৈরি করার জন্য কি করতে হয়, টেবিল নামে এইচটিএমএল টেবিল, আমি কিন্তু কমেন্ট লিখে রাখলাম যে আমরা এইচটিএমএল টেবিল, টেবিল নামে একটা ট্যাগ আছে, জাস্ট টেবিল, টিএবি। তো টেবিলের মধ্যে রো বানাইতে হবে নাকি, এর জন্য টিআর, টিআর মানে টেবিল রো। তো টেবিল রো এর ভিতরে আমার এখানে কি দেখবো, টেবিলের কলাম বানাইতে হবে, আমি কয়টা কলাম নিব, আমাদের এখানে আমি দেখলাম কয়টা কলাম লাগবে আমাদের, 4টে, 1টা 2টা, আমরা 5টা নেবো, একটা সিরিয়াল নাম্বার রাখতে পারি না, আইডি রাখতে পারি, এমপ্লয়ি আইডি, তাহলে 5টা কলাম নেব। তো চলেন 5টা কলাম নেওয়ার জন্য, তো কলামের জন্য লাগবে হচ্ছে টিডি, টেবিল ডাটা বলি, টেবিল সেল বলি, যেটাই বলি। তো আমরা এই জায়গাতে টিডি না নিয়ে, আচ্ছা এটা থাক, পরে বোঝাচ্ছি, টেবিল টিডি থাকবে।
তাহলে এখানে থাকবে হচ্ছে সিরিয়াল নাম্বার, কি থাকবে আপনার একটা টেবিলের প্রথম যে রোটা হয় এটা কি টেবিল হেডিং বলে না, এখানে কি এমপ্লয়ি নাম আছে না, এখানে হচ্ছে ওই কলামে কোন টাইপের ডাটা থাকবে সেই শিরোনাম, যেমন হচ্ছে এটা হচ্ছে নেম কলাম, তার মানে এই জায়গায় কি লেখা আছে নেম, তো এটাকে বলা হয় কি টেবিল হেডিং বলতে পারি, স্পেসিফিক কলামের যে হেডিংটা সেইটা। তো এইটার জন্য এই জায়গাতে আলাদা ট্যাগ ইউজ করাটা বেস্ট প্র্যাকটিস, এটার জন্য হচ্ছে টিএইচ কি লিখবো, টিএইচ আমরা দিলাম হচ্ছে ইএমপি আইডি, এরপরে হচ্ছে নেম দিলাম হচ্ছে সেট, ওকে, আর এখানে সরাসরি নেম লিখলাম, ওকে। এই তো এখন এই ফাইলটাকে আমরা রান করি আবার আগের মতো রান করে দেখে আসো টেবিল হয়েছে কি হয়নি এতটুকু। এটা হচ্ছে কেবল একটা রো তৈরি হলো, একটা রো বলতে মিনস হচ্ছে আমার প্রথম যে রোটা এটা এই যে এই রোটা তৈরি হলো, এরপরে ডাটার রো জন্য আলাদা কি আবার টিআর নিতে হবে, সহজ কথা, আবার জাস্ট কিছু না, আপনি এরপরে আবার একটা টিআর নেন, এইটাই কপি করেন, এইটাই আবার কপি করলাম, বাট এই ক্ষেত্রে টিডি নিব না, এরপর কি নিব, এগুলো সব হচ্ছে টিডি, কি হবে টি। তো এমপ্লয়ি আইডি হবে তখন 01, এখানে নিলাম হচ্ছে এবিসি, একটা নাম দিলাম কথার কথা, তারপরে একটা অ্যামাউন্ট দিলাম, তারপরে এখানে ঢাকা, ওকে। এই হচ্ছে ডাটা। এখন এই ফাইলটা যখন আমি রান করব দেখি টেবিল হয়েছে কি হয়নি, টেবিল মনে হয় ডাটা মানে বর্ডার নাই, এই টেবিলে কোনো আসলে সুন্দর লাগতেছে না, এতটা যেমন সুন্দর বর্ডার আছে বাট আমারটায় টেবিলে কোনো বর্ডার নাই, বাট এমপ্লয়েড এটা সব দেখাচ্ছে, এই লেখাটা কি দেখেন এটা বড় দেখাচ্ছে না, টিএইচ হওয়ার কারণে কি বোল্ড হয়ে আছে, মানে একটু লেখাটা বোল্ড হয়েছে, মানে যেহেতু একটা হেডিং এই যে টিএইচ এর কারণে, আর টিডির ক্ষেত্রে নর্মাল লেখা আছে, তো আমি জুম করে রাখছি এই জন্য আরো ইয়ে রেখেছে 250% জুম করা আছে। তো টেবিল মনে হচ্ছে না, তাহলে টেবিল করতে গেলে কি লাগবে, তাহলে টেবিল ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে নাকি, টেবিল ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে বর্ডার, বর্ডার ওয়ান। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেক প্রজেক্টে যে টেবিল থাকবে এটা কিন্তু অপশনাল, একটা টেমপ্লেটে টেবিলের কাজ খুবই কম, বাট ব্যাকিং সফটওয়্যারের ক্ষেত্রে আবার টেবিল ছাড়া কল্পনা করতে হবে, আপনি অ্যাডমিন প্যানেলে যাবেন শুধু টেবিল আর ফর্ম, মানে ডাটাবেসে ডাটা এনে টেবিলে দেখাবেন, ক্রিয়েট করতে হলে ফর্ম লাগবে, এটা হচ্ছে ব্যাকিংয়ে যখন কাজ করবেন, বাট ফ্রন্ট এন্ডে খুব কম টেমপ্লেটই আছে যেখানে টেবিলের কাজ আছে, হ্যাঁ, ঘুরে ফিরে হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ আর হচ্ছে ডিপ ট্যাগের ব্যবহার, আর কিছু নাই। হ্যাঁ, হ্যাঁ, কন্টাক্ট ফর্মের জন্য কিছু ট্যাগ থাকে, ফর্ম অন্তত বানাইতে হয়, বাকি সব ওই হেডিং দিয়ে কাজ হয়, হেডিং 4-5টা ট্যাগ। আচ্ছা, এখন দেখি টেবিলের আসলে ডিজাইন আসছে কিনা, আসছে, এখন টেবিল মনে হয়, বাট আমার টেবিলের, হ্যাঁ আমার টেবিলের কোনো উইথ বলি নাই, কালার বলি নাই, সাইজ টাইজ বাই ডিফল্টই হচ্ছে, এটা ডিফল্ট বিহেভিয়ার টেবিলের হচ্ছে বাই ডিফল্ট যেটা আসে আর কি রেন্ডারিং টাইম। টেবিলটা অত সুন্দর লাগতেছে না, এত টেবিলটা যেরকম সুন্দর সিঙ্গেল বর্ডার না এটা, তো আরো দুইটা অ্যাট্রিবিউট বলতে পারি এখানে, যেমন আমি আমরা তো উইথ নামে একটা অ্যাট্রিবিউট বলতেই পারি, এখানে বললাম যে তোমার উইথ হবে হচ্ছে 100%, তাহলে কি হবে আমার এই টেবিলটা আমার ডিসপ্লে যত বড় পুরোটা 100% উইথ 100% বলছি, পুরো ডিসপ্লে মানে যত বড় ডিসপ্লে 100% হয়ে গেল, তাহলে অথবা আমরা বলো 100% না তুমি 80% জায়গা নেবে, কি নিবা 80%, 80%, তাহলে সে কি করবে 80% জায়গা নিছে, ওকে। অথবা আপনি ফিক্সড উইথ দিতে বলতেন 500 পিক্সেল 800 পিক্সেল যেটা মনে হয়, ওকে। এরপরেও এই টেবিলটা আরো সুন্দর হয় না, মানে যেমন এই লেখাগুলো একবার এই যে বর্ডার বরাবর আছে না, মানে টেবিলে যে বর্ডার, লেখাটা একটু জায়গা দরকার ছিল না, যেমন এদেরটা আছে, যেমন এই লেখাটা সেন্টারে আছে, ভালো কথা। অথবা আপনি অন্যান্য টেবিলে যদি দেখেন যে লেখাগুলো কি আছে, অথবা আমরা যে ডাব্লিউসি স্কুলের কথা বললাম, যে ডাব্লিউসি স্কুল টেবিলের কথা বললাম, যে তাদের টেবিলটা একটু দেখি তো, দেখবেন যে টেবিল অনেক সুন্দর টেবিল বানাইছে, তো টেবিলের জন্য সিএসএস খুব যে বেশি লাগে বিষয়টা এরকম না, অল্প কয়েক লাইন সিএসএস লিখলে আপনার টেবিল হয়ে যাবে। তো টেবিল এখানে দেখি, যেমন এদের টেবিলটা কত সুন্দর না, যেমন একটা এই প্রত্যেকটা রোগ এটাকে কি বলা হয়, এটাকে বলে স্ট্রিপ বলা হয়, মানে একটা কালার আছে একটার ব্যাকগ্রাউন্ড কালার নাই, যখন অনেক কলাম থাকে, কারণ ডাটা রিড করাটা ইউজারের জন্য কি ডিফিকাল্ট হয়ে যায়, এই জন্য কি আলাদা আলাদা কালার করে দেওয়া হয়, এটাকে বলে স্ট্রিপ টেবিল। আপনারা যখন বুটস্ট্র্যাপে করবেন এত কষ্ট করতে হবে না, বুটস্ট্র্যাপে যখন কাজ করবেন এই বর্ডার টর্ডার কিচ্ছু বলা দরকার নেই, শুধু একটা ক্লাসের নাম বলবেন টেবিল, আর কিছু লাগবে না, সব করা আছে, ওকে। তো এখানে আরো দুইটা অ্যাট্রিবিউট আছে, সেল প্যাডিং, আমি সেল পেসিং দিলাম হচ্ছে 5, আর একটা অ্যাট্রিবিউট আছে সেল প্যাডিং 5, আমি 5 না দিলাম 15 দিলাম। এখন আমার টেবিলের চেহারাটা একটু দেখি, হয়েছে বড় হয়েছে, এই যে সেল প্যাডিং মানে প্রত্যেকটা এক একটাকে বলা হয় সেল, সেলের এখানে আমরা কি বলছি সেল প্যাডিং হচ্ছে
15 বেশি হয়ে যায়, আমরা 10 দিলাম। আর সেল স্পেসিং সেটা হচ্ছে কোনটা, আরে এইটা এখানে লিঙ্ক করে রাখছি, আনপিন করে দিই, ক্লিক করলেই ওখানে যায়। সেল প্যাডিং হচ্ছে এইটা, এই প্রত্যেকটা সেলের মাঝখানে যে প্যাডিং আছে না সেইটা, এটা ঝামেলা করতেছে। ওকে, সেল প্যাডিং হচ্ছে প্রত্যেকটা ঘরের মাঝখানে যে দূরত্বটা সেইটা, মানে চারদিকে প্যাডিং আর কি, মূল কথা হচ্ছে প্যাডিং। আর স্পেসিং হচ্ছে, এটা ক্লোজ করে দিই, স্পেসিং হচ্ছে যে প্রত্যেক বর্ডারের মাঝখানে আবার গ্যাপ, এই যে বর্ডার দেখতেছেন না, দেখেন এখানে মাঝখানে 5 পিক্সেল করে গ্যাপ আছে। তো তারপরেও তো আসলে এরকম সুন্দর হয় না এদের টেবিলটা আমারটা, আমরা যেমন ডাবল সিস্টেম কত সুন্দর হয়েছে। তো এইটা করতে গেলে আসলে এইগুলোতে হবে না, এই তিনটা প্রপার্টি দিয়ে কাজ হবে না, সিএসএস এ রইতে হবে। তো আলটিমেটলি তো এরপরে যত রো বাড়বে খালি এটা কপি করলে হয়ে যাবে না। আচ্ছা, আর কোনো কারণে এটাতে একটা ডাটা বেশি দিলেন, টিডি, যেমন ব্যাকএন্ডে যেমন করি এডিট বিল্ড, একটা এখানে তাহলে এখানে শুরু করছিলেন কয়টা কলাম দিয়ে, চারটা, আর এখানে আসার পর কি আরেকটা টিডি বাড়ায় দিলেন 5টা, এখন আপনার টেবিলের অবস্থা কি হবে, ভেঙে যাবে না? কারণ আপনার তো শুরুতেই ডিসিশন নিতে হবে যে কয়টা কলাম হবে। আর আপনি উপরে 4টা শুরু করেছিলেন আর এদিকে কলাম বাড়ায় দিলেন, তাহলে তো হবে না। এই যে এই জায়গায় এরকম গ্যাপ থাকবে, দেখতে খারাপ লাগবে। তো আমাকে শুরুতেই ডিসিশন নিতে হবে যে এখানে কি থাকবে। হ্যাঁ, এখানে আমরা তাহলে আমার টিএস এর এখানে আমরা আরেকটা টিএস নিতে পারি, এটার নাম দেবো অ্যাকশন, কি দেবো, অ্যাকশন। তাহলে এই হচ্ছে এখন, এখন ঠিক আছে না? আমি এখানে এডিট আপডেট ডিলিট করার অপশন দেবো, ইউজার এই হচ্ছে টেবিল, বাট টেবিল সুন্দর হয় নাই, আর টেবিল সুন্দর করতে গেলে শেষ লাগবে। আর এখানে এইভাবে লিখলেও হয়ে যাবে, বাট এখানে আরেকটু বেস্ট প্র্যাকটিস আছে। এই এই রোটাকে আমরা কি বলতেছি, টেবিল হেডিং বলতেছি না? তাহলে এখানে একটা কাজ করতে পারেন, টি হেড নামে একটা ট্যাগ আছে, টি হেড, কি বললাম, টি হেড, এটাকে বলা হয় হচ্ছে কি টেবিল হেডিং। এটা দেওয়াটা বেস্ট প্র্যাকটিস, না দিলেও কিন্তু ডিজাইন আসছে, এবং এটা দেওয়াতে কোনো পরিবর্তনও হয় নাই, পরিবর্তন হয়েছে, হয় নাই, বাট এটা দেওয়াটা বেস্ট প্র্যাকটিস। আর এই টেবিলে বডির ভিতর যত ডাটা থাকবে, মানে আপনার পরবর্তী যত টিআর আসবে, এই ট্যাগটা হবে হচ্ছে টি বডি। এবং এটা লাগে আমরা ব্যাক এন্ডে যখন ডাটা টেবিল ইউজ করি, ডাটা টেবিলে একটা প্লাগইন আছে যে করি, ওই টেবিলে যদি এরকম টি হেড আর টি বডি না থাকে, ওই প্লাগইনে কাজ করবে না। টেবিলে টি হেড টি বডি থাকতে হবে, এই হচ্ছে টি বডি। এখন এইটার ভিতরে আপনি যত টি আর দরকার পড়ে আপনি এখানে অ্যাড করেন। কন্টেন্ট আপনি পরে চেঞ্জ করেন, আমি কন্টেন্ট চেঞ্জ করি নাই, এই যে কন্টেন্ট আপনি চেঞ্জ করে নিন। ওকে, আসে, জাস্ট টি আর বাড়বে এইভাবে আসে, এই হচ্ছে টেবিল। এখন এই টেবিলের ডিজাইন সুন্দর হয় নাই, যেমন এখানে যত সুন্দর আছে, এইটা করার জন্য 3 লাইন সিএসএস শিখে রাখেন, তাহলে হয়ে যাবে। শুরুতে যে কাজটা আছে, তাহলে আমি টেবিল তো বানাইতে পারবো নাকি, কিচ্ছু না, জাস্ট টেবিল নেবেন, টি হেড দেওয়াটা বেস্ট প্র্যাকটিস। আবার টি ফুটারও আছে, আপনি ইচ্ছা করলে এটাকে টি ফুটের মধ্যে দিতে পারেন, সেক্ষেত্রে আমরা বড় বড় টেবিলের ক্ষেত্রে এই লাইনটা আবার এরকম নিচেও আসবে, টি ফুটেও আসবে। যদি বেশি কলাম আর রো হয়, সেক্ষেত্রে টি ফুটটাও দেওয়াটা বেস্ট প্র্যাকটিস। আমার এক্ষেত্রে লাগতেছে না, আমরা কি করব, কারণ এই টেবিলে সব ফালাই দিলাম, অ্যাট্রিবিউট সব ফালাই দিছে, তাহলে আগের অবস্থা কিছুই দেখা যায় না। এখন আমরা সিএসসি লিখবো, আর সিএসসি লেখার জন্য টেবিলে ক্লাস নিতে পারি, আইডি নিতে পারি, সেটা তো শিখেছি। ধর আমরা এই টেবিলে যদি একটাই টেবিল অ্যাট্রিবিউট আছে, তাহলে টেবিলে ধরলাম, কি দিতে হয়, ইনলাইন সিএসএস করতে হলে ইন্টারনাল করতে গেলে কি স্টাইল ট্যাগ লাগে না, স্টাইল ট্যাগ, কাকে সিএসএস দিব, টেবিলে সিএসএস দিব, টেবিলে ধরলাম, উইথ দিলাম, কত পার্সেন্ট দিছিলাম, 80%। ওকে, এতটুকু তো শিখছি নাকি? আচ্ছা, তো তাতে কি পরিবর্তন হয়েছে না, উইথ বাড়ছে, বাট বর্ডার তো এখন আসে নাই, আসছে, আসে না। আচ্ছা, তো বর্ডার কাকে দিতে হবে আসলে, টেবিলে না যে যে টি আর টি এইচ, হ্যাঁ, বর্ডার হবে হচ্ছে এখানে, আমরা বর্ডার দেব হচ্ছে এই টেবিলের ভিতরে, টেবিল টিএইচ টিডি এরকম আসলে বর্ডার 1 পিক্সেল, মানে টেবিলের টিএইচ এবং টিডির বর্ডার হবে, নট এ টেবিল, এটা বর্ডার 1 পিক্সেল সলিড। আর এইটাকে উঠাই দিলাম, আমি এটা কেন আসতেছে দেখেন তো, আসছে নাকি আগের মতো আবার আসছে, বর্ডার আসছে, বাট বর্ডারটা কিন্তু এখনো সুন্দর হয় না, ওই আগের যে অবস্থায় ছিল এই ডাবল লাইনের বর্ডার মনে হচ্ছে। এইটা করার জন্য টেবিলের একটা প্রপার্টি আছে, বর্ডার কলাপস, বর্ডার কলাপস কলাপস, এটা বললে দেখেন আপনার টেবিলটা সুন্দর হয়ে গেছে, বুঝছে? এখন কি দরকার, এই যে ঘরগুলোর মাঝখানে দূরত্ব দরকার, তাহলে আমরা এখন লিখবো এই যে বর্ডার দিছি, বর্ডারের পর কি হবে, প্যাডিং হবে,
কারণ আমার ডাটাটা আছে কার ভিতরে, আলটিমেটলি ডাটা আছে টি এইচ আর টিডির ভিতরে ডাটা আছে, টি আর তো রো, যে কারণে আমি এটা হচ্ছে প্যাডিং দিব, প্যাডিং লেফট না, আমরা প্যাডিং চারোদিকে 10 পিক্সেল প্যাডিং দেবো। কত দিকে গত ক্লাসে বুঝাইছি না যে প্যাডিং কখন লাগে, মার্জিন কি জিনিস। প্যাডিং হচ্ছে কন্টেন্টের চারিদিকে জায়গা তৈরি করে, তার মানে আমার প্রত্যেকটা সেলের ভিতর যে লাগা আছে এইটার চারিদিকে কি হলো 10 পিক্সেল করে। টেবিল সুন্দর হয়ে গেল না এখন, মানে এদের মতো না হলেও কি কাছাকাছি তো হয়েছে। কালার আমরা এখন আসতেছি, বর্ডার কালারটা সবসময় হালকাই হয়। এখন বর্ডার কালার যদি আমি লাইট কালার ইউজ করি তাহলে আমার কন্টেন্ট কিন্তু ফোকাস হবে না। যে কারণে এখানে যে সলিড ব্ল্যাক ইউজ না করে আমি যদি একটু গ্রে কালার ইউজ করতাম, এই যে আমরা টিটির যে বর্ডারটা দিয়েছি দেখেন, এই যে বর্ডার ব্ল্যাক না দিয়ে এটাকে একটু হালকা কালার দেন, এই হালকা যে বর্ডার আছে এরকম বোঝা গেলেই হয়েছে। ঠিক আছে, দেখা যায়। তাহলে আগে থেকে কি হলো, আপনার কন্টেন্ট ফোকাস হলো। অ্যান্ড বর্ডার যদি আমি একটা রেড কালার দিই তাহলে কেমন লাগবে। যে কারণে বর্ডার কালারটা সবসময় হালকাই হয়, সবসময় কি হালকা কালার ইউজ করলে বেস্ট প্র্যাকটিস। বুঝা গেছে বিষয়টা। আবার অনেক টেবিলে আছে যে আমি বর্ডার চারও দিব না, বর্ডার শুধু কি বটম হবে, আমি এখানে বর্ডারে কি দেবো, নিচে বর্ডার দেবো, বর্ডার বটম। তাহলে কি হলো, এখন শুধু শুধু নিচে নিচে বর্ডার হলো না। এই তো বর্ডার বটম দাও ডিজাইন করে অনেকে, এরকম থাকতে পারে। তো আমরা বর্ডার বটম দিলাম না, চারিদিকে বর্ডার দিলাম। তাহলে এটার জন্য আমরা এই কালারটা চুজ করলাম, হালকা যে কালারটা ছিল। এই যে কালারে কোড কি ছিল, অ্যাশ। তো আমি যেমন হচ্ছে D3 হালকা, এটাকে গ্রে কালার, ডি সিরিজের কালারগুলো সব গ্রেই হয়, হ্যাঁ গ্রে কালার হয়। এবং এখানে যাই, ঠিক আছে, এবার দেখা যায় হালকা বড় দেখা গেলে হয়েছে। আপনাদের এখানে লাইটের কারণে একটু কম দেখা যাচ্ছে, বাট আমার এখানে বেশি দেখা যাচ্ছে। এই হচ্ছে সুন্দর টেবিল। এখন এদের মতো টেবিল আমাদের হয়নি। এই যে এখন আমি ইচ্ছা করলে যে এটার উপর হোভার করলে যাতে কালার চেঞ্জ হয়, আপনি ইচ্ছা করলে যেমন টিআর এর উপরে হোভার করে কি করব, টিআর হোভার, এটাকে সুডো ক্লাস বলে, আমরা পরে আসবো সিএসএস ক্লাসে। ব্যাকগ্রাউন্ড ধরেন এটা দিলাম, হোভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু এয়ার দিলাম, একটু ডার্ক দিলাম, দেখেন তো কালার চেঞ্জ হয় হোভার করলে। এখন টিআর মানে কি পুরোটা না, প্রত্যেকটা রো এক একটা টিআর, টেবিল রো হোভার হচ্ছে, মানে মাউস নিলে আমি বুঝতে পারতেছি এই রো এর মধ্যে আমি আছি। আর যদি ডিফল্ট এরকম চান, এই যে এরকম চান, একটা থাকবে একটা থাকবে না, সেক্ষেত্রে কয়টা সলিউশন আছে। আমি হয়তো প্রত্যেকটা টিআর অল্টারনেটিভ ক্লাস ধরতে পারি নাকি, এখন টিআর 100 হয়ে গেলে প্রত্যেকটা ক্লাস নিতে হবে, এটা ঝামেলা না। এইটার জন্য সিএসএস এর, এইদিকে মনোযোগ দেন পরে দেখেন, এটার জন্য সিএসএস এর সুডো এলিমেন্ট বা সুডো ক্লাস শিখতে হবে আপনাকে। মানে সিএসএস অত ডিপে এখনো তো আমরা যাই নাই, সিএসএস ধরেই নেই। তো ওইটার জন্য সিএসএস এর সুডো ক্লাস আছে বা সুডো এলিমেন্ট আছে, প্রপার্টি ধরার জন্য সুডো এলিমেন্ট আছে। হ্যাঁ, সেইটা দিলে অটোমেটিক হবে, আপনাকে আর এটা কষ্ট করতে হবে না। তাহলে আমরা এটা আপাতত ধরেন এখানে আমি বলে দিই, টিআর এনটি চাইল্ড কি লিখলাম, এনটি চাইল্ড এখানে হচ্ছে ইভেন্ট দিলাম, এই যে এইটা এরকম এনটি চাইল্ড ইভেন্ট, দেখেন একটা বাদ দিয়ে একটা অটোমেটিক হয়ে গেছে, হয়েছে, অটোমেটিক হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা বেশি লাইট হয়ে গেছে, এই হচ্ছে কাজ আর কি। তাহলে বর্ডারটা আর একটু ডার্ক করে দেন, হয়ে গেছে। এই বর্ডারটাকে আমরা আরেকটু ব্ল্যাক করে দিই, ঠিক আছে। এবার এবার মোটামুটি ঠিক আছে। এই এতটুকু কোড মানে সিএসএস কিন্তু খুব বেশি নাই টেবিলের জন্য, এই কয়েক লাইন সিএসএস লিখলেই সুন্দর টেবিল হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আপনার সিএসএসও এই কোণে আছে। আর এই টেবিলটাকে রেসপন্সিভ করার জন্য যে আমি ছোট ডিভাইস যাবো, যেহেতু আমার উইথ 100% মানে 80% করা আছে, দেখেন অটোমেটিকই রেসপন্সিভ, এটা রেসপন্সিভ না, এই যে অটোমেটিক মানে জায়গায় কলাপস হয়ে যাচ্ছে না। আর এর থেকে ছোট করলে তো দেখেন এরকম হয়ে যাবে, তার থেকে তো ছোট হবে না, মানে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে। তো টেবিল বানাতে পারবো এখন, ওকে, খুবই সিম্পল জিনিস, টেবিল পারার কথা। ওকে, তো এখানে আর একটা চ্যালেঞ্জ আছে, অনেক ক্ষেত্রে টেবিলের কল স্প্যান এবং রো স্প্যান নামে একটা অপশন আছে, জানেন। যেমন হচ্ছে আমি একটু চেয়েছি যে মানে এই ধরনের ইউজ কেস আপনি কেমনে বানাবেন, এটা আবার শিখতে হবে। যেহেতু টেবিল শিখলেন, আমরা গুগলের সাথেই দেখাই, HTML টেবিল কল স্প্যান অ্যান্ড রো স্প্যান। কল স্প্যানের কথা বললাম, যদি ইমেজে যাই এরকম সিচুয়েশন আসলে কি করবেন আপনি, এই ধরনের টেবিল আপনাকে বানাইতে বললো কথার কথা, এখন আপনি কি কাজ করবেন, এরকম একটা টেবিল আপনাকে বানাইতে দিছে, এই টেবিল কেমনে বানাবেন, যেরকম আছে আপনাকে এরকম বানাইতে হবে। তাহলে এখানে দুইটা জিনিস, একটা কেবল হয় কল স্প্যান, একটা হচ্ছে রো স্প্যান নামে আমাকে আলাদা আলাদা অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতে হবে।
তো সর্বপ্রথম চিন্তা করতে হবে এখানে কয়টা কলাম আছে, 4টা কলাম আছে, আর রো আছে কয়টা, রো কয়টা হতে পারে দেখেন তো। হ্যাঁ, কয়টা হয়েছে, 6টা রো আছে, 6টা, ভালো করে দেখেন, 6টা রো আছে, হিসাবে 6টা না, ডাটা নাই হয়তো, 6টা রো আছে, কলাম আছে 4টা। তো এই কলাম স্প্যান করার জন্য, রো স্প্যান করার জন্য, তাহলে আমরা টেবিলের আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন এখানে আরেকটা টেবিল বানাই, এখানে টেবিল কল স্প্যান অ্যান্ড রো স্প্যান। এইটার সবচেয়ে সহজ সলিউশন কি জানেন, মাইক্রোসফট ওয়ার্ডে যাব, ওয়ার্ডে যা টেবিল বানানো যায় নাকি, ড্রাগ এন্ড ড্রপ করে, মানে এটাকে আসলে আলটিমেটলি যেটা হয়, যেটা এই যে ইনসার্টে গেলাম, এই যে টেবিলে জাস্ট কয়টা কলাম দরকার আপনি নেন, ইচ্ছা মতো নেন, এই হচ্ছে টেবিল আমার নাকি। আমার এখন এই দুইটা ঘর মার্জ করা দরকার, এবার ধরলাম রাইট বাটন ক্লিক করলাম, কি হয়ে গেল, মার্জ সেল নাকি, হয়ে গেছে। আমার এই তিনটা এক জায়গায় করা দরকার, আর এটা তো ড্রাগ এন্ড ড্রপ করে করলেন, বাট আমাকে তো হিসাব করে বের করতে হবে কার সাথে কোনটা মিলবে। তাহলে এটার সাথে এটা যেমন হচ্ছে, এটা কি 2 নম্বর কলাম না, 2 নম্বর কলাম থেকে শুরু করে 4 নম্বর কলাম পর্যন্ত প্রত্যেকটা এখানে কি হবে, মার্জ হয়ে যাচ্ছে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে আমাকে, যদি না বুঝি, এটা কাজটা হচ্ছে আপনি ধরেন 4টা কলাম নিলাম, আমি দেখাই দিই কীভাবে করবেন। আরেকটা টেবিল নিলাম, টেবিল টিআর টিডি, দুইটা আইটেম আছে, 1 2, আরেকটা টিডি নিলাম, আমি ছোট করে আগে দেখাই, তাহলে পরে পরে আপনি বড়, এটা হবে কত 3। আচ্ছা, আমার ফাইল মনে রান করাই আছে, তো আমরা এই টেবিলটা দেখি, এই যে নিচে যেটা আছে না এটা, আচ্ছা এখানে ওই যে টেবিলের সাথে টেবিল লেগে গেছে নাকি, তাহলে জায়গা জানা ধরে কি দেবো, একটু বিয়ার দেয়, একটা মার্জিন প্যাডিং দিলাম না, বিয়ারই দিলাম শুধুমাত্র। আচ্ছা টেবিল নিচের এটা, ওই বাই ডিফল্ট যে টেবিল ধরে ক্লাস করছেন, সিএসএস করছেন, টেবিল পাইছে, এটাকেও সেভাবে ধরে নিচ্ছে, যেহেতু টেবিল ধরে কাজ করছেন আপনি। বাট এই টেবিলেও যদি আপনি আলাদা ইয়ে রাখতেন তাহলে সমস্যা হতো না। এখন আমি চাচ্ছি এই 2 আর 4 এক জায়গায় হবে, এই 2 আর 4টা এক জায়গায় হবে, অথবা আরেকটা কলাম বাড়াই দিই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, আরেকটা রো বাড়াই, তাহলে এটা হবে জাস্ট নাম্বারিং কলাম বোঝার সুবিধার্থে, হ্যাঁ 5, এটা হচ্ছে 6। তো এখন আমি যেটা চাচ্ছি, আমরা নিচেও কিছু বিয়ার বসাই দিই, আমাদের জায়গা দরকার, আমি কিন্তু মার্জিন প্যাডিং কাজ করতেছি না, জায়গা ছাড়লাম, আসছে। তো আমি চাচ্ছি ধরুন এই দুইটাকে এক জায়গায় করব, 1 আর 2 একটা হয়ে যাবে। অথবা আমি যদি এটা পাশাপাশি হচ্ছে কলাম, পাশাপাশি কি থাকে, কলাম, মানে এইটার পাশে এটা কলাম না, আর আর উপরে নিচে থাকে কি রো, তাহলে পাশাপাশি করতে গেলে কল স্প্যান, আর উপর নিচে করতে গেলে কি রো স্প্যান। ধরেন আপনি 5 আর 6 এক জায়গায় করবেন নিচেরটা, তাহলে 5 নম্বর কলামে যাব, 5 নম্বর যে সেল আছে আর কি সেখানে যাব, তাহলে 5 নম্বর সেল কোথায়, তো এখানে দেখলাম হচ্ছে কল স্প্যান 2, কি বললাম 2, যেহেতু দুইটা মার্জ মানে 2 মানে হচ্ছে দুইটা এক জায়গায় হচ্ছে, তার মানে এই এই আইটেমটা কি তখন আর থাকবে, এই আইটেমটা বাদ দিতে হবে, যেহেতু মার্জ করছেন আপনি, তাহলে এটা বাদ দিতে হবে। এখন দেখেন দুইটা মিলে কি হলো, একটা হয়ে গেল না পুরোটা। আবার একটু দেখাই দিই, এটা অনেকের কাছে কনফিউশন মনে হয় যে কল স্প্যান 2, 2 মানে এই দুইটা মিলে হয়ে যাবে একটা, এখন এখানে 1 বলা যাবে না, 2 বলা মানে 2 হচ্ছে এই যে দুইটা মিলে একটা হয়ে গেল, এই জন্য বলতে কল, এখন কল স্প্যান যদি 3 হতো তাহলে এখানে আরেকটা 3 থাকতো, তা দুই ওই দুইটা মুছে দিতাম, যেহেতু আমার প্রত্যেকটা ছেলে ঘরে আছে দুইটা করে, তাহলে এটাকে বাদ দিতে হবে, বাদ দিলে এই দুইটা মিলে 5 আর 6 কি হয়ে গেল, এক জায়গা হয়ে গেল, হয়েছে না পুরোটা এক জায়গা হয়ে গেছে না। আচ্ছা, আমি এই 2 আর 4 এক জায়গায় করবো, তাহলে এটা আবার কি হবে জানেন, রো স্প্যান হবে না, মানে এটার সাথে এটা সম্পর্ক, তাহলে আমি প্রথম এটা সবসময় কি মানে শুরু করতে হয় কি প্রথম থেকে, মানে আপনি এখান থেকে শুরু করতে পারবেন না, আপনি 2 আর 4 এক জায়গায় করলে যাইতে হবে কোথায়, 2 নম্বরে, তাহলে 2 নম্বরে চলেন যায়, 2 নম্বর কোথায় আছে, 2 নম্বর, এইটাতে যা লিখবো হচ্ছে রো স্প্যান, কত নম্বর, কয়টা রো স্প্যান হবে, দুইটা, ঠিক 2 এর ইমিডিয়েট পরে কোনটা, 2 এর পরে কি আছে ভিজুয়ালি, মানে এটা তো পরের রোতে যেহেতু রো স্প্যান, তাহলে 2 এর সিরিয়াল, এখন আমি কি 3 নাম্বার রিড করলে হবে না 4 নাম্বার রিড করবো, 4 নাম্বার, এটা খেয়াল রাখতে হবে। নাম্বারিং করে কাজ করলে দেখবেন যে আপনার জন্য সহজ হয়ে গেছে, এটা দিলাম, হয়েছে।
এবং এখন পারবে এরকম মার্কস করতে? যদি নাও পারেন, যেমন এই ধরনের কমপ্লেক্স ডিজাইন, ওদিকে আমার এক স্টুডেন্ট দিছে, ওই আপনার আইসিটি বইয়ের ভিতরে এরকম একটা টেবিল দিছে, খুবই কমপ্লেক্স, মানে মার্কস করাটা মানে হয়তো হিসাব মিলাতে পারতেছে না। তো হিসাব মিলানোর সবচেয়ে সহজ পদ্ধতি হতে, আপনি যদি আগে কোনো কিছু লেখার আগে কয়টা কলাম আছে আর কয়টা নাম্বার আছে সিরিয়ালে আপনি নাম্বারিং লিখবেন, 1 2 3 4 এভাবে সব ডাটাতে পূরণ করে ফেলাবেন। তাহলে কি হবে, ভিজুয়ালি আপনি মিলাইতে পারতেছেন কার সাথে কাকে মিলাবো, তাহলে কয় নাম্বারে যাব, আপনার জন্য সহজ হয়ে যাবে। এইটাও যদি না পারেন, আরেকটা সলিউশন হচ্ছে, এই যে এখানে টেবিল বানানো দেখলাম না ওয়ার্ডে, আপনি এখানে টেবিল বানান, যেরকম টেবিল বানাতে বলছেন প্রথমে চিন্তা করবেন কয়টা আর কলাম কয়টা রো আছে, যত মার্কস থাক আর সেটা বাদ দেন, আপনি চিন্তা করবেন হচ্ছে এই জায়গায়, মানে ভিজুয়ালি চিন্তা করবেন কয়টা কলাম আছে। হয়তো এখানে হয়তো কলাম মার্কস করা আছে যেমন এখানে, অথবা রোজ মার্কস, বাট আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে কয়টা কলাম আর কয়টা রো আছে, সেই হিসাব করে ওয়ার্ডে একটা টেবিল বানালেন আপনি। বানাইছেন? এখন আমি এই 3টা মার্কস করলাম, আমার এই কয়টা মার্কস হবে। মানে অনেক ধরনের সিচুয়েশন আসে এরকম, আমি ওই টেবিলটা দেখাচ্ছি, আমি দিছিলাম আমার কিছুদিন পরে। এই অবস্থা বানাইতে হবে আপনাকে, অথবা দেখা যাচ্ছে এই দুইটা এক জায়গায় হয়ে গেল, এখন আমি এই ধরনের কমপ্লেক্স কাজ কেমনে করবো, মার্কআপ হিসাব মিলাতে পারবো না। এই যে বানাইলাম না, এটাকে আমি ফাইলে যাব, সেভ অ্যাসে যাব, দিস পিসিতে গেলাম আর কোথাও, জাস্ট এই যে এইচটিএমএল হিসেবে সেভ দেবো, কি দেবো, দেখেন এখানে কিন্তু এইচটিএমএল বানানো যায়, ওয়ার্ড দিয়েও এইচটিএমএল ওয়েব পেজ বানানো যায়, ওয়েব পেজ এইচটিএমএল সেভ দিলেন, আপনার এইচটিএমএল ওটা হয়ে গেছে। জাস্ট ওই ফাইলটা ওপেন করবেন এখন পরে, এই যে আমি ডকের মধ্যে সেভ দিলাম মেবি, নাকি সেভ দিলাম, সেভ যে কোথায় হলো, হুম, ও হ্যাঁ এটাতে গেছে, এই যে এটা টেবিল হয়েছে না, এইচটিএমএল কিন্তু এটা এইচটিএমএল পেজ। তাহলে এটাকে নোটপ্যাডে যদি ওপেন করি, আর এটার ভিতরে অনেক কিছু আসছে, হ্যাঁ অনেক কিছু দেখাচ্ছে, ইনলাইন সিএসএস পাইছে তো, আর এটার হিসাব আছে, আমার ফরম্যাটটা মনে হয় ঠিক নাই, এখানে ইনলাইন, এই যে এখানে টেবিল তৈরি হয়েছে, তাহলে আপনাকে এখানে এত কিছু দেখে তো আপনি মিলে দেবো পারবেন, সব ইনলাইন সিএসএস লিখছে না, হ্যাঁ, বাট এখানে কলেজ পেন রোজ পেন আছে, সব কলেজ পেন রোজ পেনের হিসাব আছে। না পারলে আপনার সবসময় হচ্ছে যে এই নাম্বারিং করে নেবেন, তাহলে আর সমস্যা নেই, নাম্বারিং করে নিলে আপনার জন্য মার্কস করাটা সহজ হবে, কারণ ইনলাইন সিএসএস এত কিছুর মধ্যে আপনি হারায় যাবেন আসলে কোথায় কোনটা মার্কস করছে কার সাথে হয়েছে। টিডি কিন্তু ঠিকই আছে, এই যে টিআর টিডিতে শুরু হয়েছে, এই হচ্ছে টিআর, এই হচ্ছে প্রথম টিআর, হ্যাঁ, এইটার ভিতরে এই যে টিডি গুণ আছে, তাহলে আবার প্রত্যেকটার এগুলো সিএসএস ফালাই দিতে হবে আপনার জন্য। তো দরকার নাই, আপনার আমি যেভাবে শিখালাম, আগে 1 2 3 4 এভাবে কি করেন, নাম্বারিং করেন, তারপরে আপনি কার সাথে আর কত নাম্বারে ম্যাচ হবে সেই হিসাব করে কাজ করলে হয়ে যাবে। এই হচ্ছে কলেজ স্প্যান আর ওয়েস্ট স্প্যান, একটু বাসায় প্র্যাকটিস করেন হয়ে যাবে। টেবিলের ক্ষেত্রে এই প্রবলেমটাই ছিল। আমরা ফরমের এলিমেন্টগুলো আজকে দেখবো, এই দুইটা জিনিস হয়ে গেলে আজকে মোটামুটি আমাদের এদিকে হয়ে যাবে। আমরা এইচটিএমএল এ যাবো হচ্ছে ফর্মে, টেবিল নিয়ে আশা করে সমস্যা হবে না। ব্লক এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট অলরেডি আলোচনা করছি না, বলছিলাম ব্লক এলিমেন্ট কি জিনিস আর ইনলাইন এলিমেন্ট বলছি। আমরা যখন কোনো এখানে ট্যাগ নিলাম, টেবিলে আগে নিলাম ফর্ম ডট এইচটিএমএল, একটা এইচটিএমএল ফাইল নিলাম, ওকে, এখানে একটা এইচ1 নিলাম, এলো, জাস্ট কিছু লেখা লিখলাম কথার কথা, আচ্ছা, এরপরে আবার পি নিলাম 10, আরেকটা পি নিলাম, তো দেখেন এই প্যারাগ্রাফের পরে কি এখানে জায়গা ছিল না, জায়গা ছিল, বাট এই প্যারাগ্রাফটা কি এখানে গেছে, যায় নাই। তো ব্লক এলিমেন্ট হচ্ছে এইগুলো, ব্লক এলিমেন্ট বলি বা ট্যাগ যেটাই বলি, যেসব ট্যাগের কারণে নতুন লাইন তৈরি হয় তাদেরকেই বলা হয় কি ব্লক ট্যাগ বা ব্লক এলিমেন্ট। তার মানে এখানে জায়গা থাকার পরে সে কিন্তু ওখানে যায় না, মানে পুরো জায়গাটাকে ব্লক করছে, মানে যেখানে সে পিট হয়েছে পুরো এরিয়াটা তার, এটাকে বলতেছি আমরা ব্লক এলিমেন্ট। হেড, এই ব্লক এলিমেন্টের মধ্যে কি কি আছে, ব্লক এলিমেন্টের মধ্যে যে লিস্ট দেওয়া আছে আপনি একটু বাসায় দেখবেন, যেমন অ্যাড্রেস, আর্টিকেল, হেডিং, ফ্রম, টেবিল, ইউএলএলআই, ওএলএলআই, এগুলো সব ব্লক এলিমেন্ট। আর নিচে নিচে এগুলো লিখলে ডাইন সাইডে যত জায়গায় থাকে কাউকে ঢুকতে দেয় না। আর ওটাকে আবার আনতে গেলে সিএসএস শিখতে হবে, সিএসএস এর হচ্ছে ডিসপ্লে প্রপার্টিতে কি করতে পারি, অথবা ফ্লোট দিয়ে কাজ করতে পারি, সেটা পরে শিখবো। বাট ব্লক এলিমেন্ট হচ্ছে যার কারণে নতুন লাইন তৈরি হয় সেটাই হচ্ছে কি ব্লক এলিমেন্ট।
আর যেসব এলিমেন্ট হচ্ছে ইনলাইন, যেমন ওখানে আমার এই লেখাটা বোল্ড করা দরকার, দেখেন এটার জন্য লেখা কিন্তু লাইন ব্রেক হবে না। আমি এখানে গেলাম, এই লেখাটাকে কাট করে বি ট্যাগ দিলাম, বি মানে হচ্ছে বোল্ড অথবা স্ট্রং, এবং এই লেখাটাকে দিলাম হচ্ছে আই ট্যাগ। হ্যাঁ, আর এই লেখাটাকে দিলাম স্প্যান ট্যাগ, এসপিএন, স্প্যান নামে একটা ট্যাগ আছে। এইসব ওয়ার্ডের দেখেন এই ট্যাগে কোনো নতুন লাইন তৈরি হয় নাই, দেখছেন বোল্ড হয়েছে, তারপরে যে ইটালিক হয়েছে না, এখানে কোনটা জানি স্প্যান দিছিলাম, স্প্যানে কোনো কাহিনী হয় নাই, যেমন এখানে বললাম কালার রেড, তাহলে বুঝতে সুবিধা হয় আসলে স্প্যানের মধ্যে ছিল এটা। কোনো পরিবর্তন হয়েছে, লাইন তৈরি হয়েছে, মানে যেখানে আছে অতটুকু আউটপুট। এই এলিমেন্টগুলোকে বলা হয় ইনলাইন এলিমেন্ট, মানে এটার কারণে কোনো নতুন লাইন তৈরি হয় না, এটাকে বলা হয় ইনলাইন এলিমেন্ট। আর যে কোনো নতুন লাইন তৈরি করে সেটা ব্লক। এই লিস্টে এখানে আছে, একটু চোখ বুলাইলে হয়ে যাবে যে ইনলাইন কোনগুলো আর ব্লক এগুলো। একটু লেখলে আর না বললেও বুঝতে না, লেখলেই তো বুঝতে পারতেছেন যে নতুন লাইন তৈরি হয়েছে কি হয় নাই। ডিপ এলিমেন্টও কি ব্লক এলিমেন্ট। তো প্যারাগ্রাফ, হেডিং, ডিপ, এগুলো সব ইমেজ সব কি ব্লক, ইউএলএলআই এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। এটা লিস্ট এখানে দেওয়া আছে, একটু বাসায় দেখবেন টেবিল। ডিপের কাজটা আমরা তো আরো ডিপলি দেখবো, যখন লেআউট বানাবো তখন ডিপের ব্যাপারটা আরো ভালোভাবে। ডিপও কিন্তু ব্লক এলিমেন্ট। আপনি ডিপের ভিতরে যদি কিছু লেখেন, ডিপ লরেম, আমি আবার একটা ডিপ নিলাম, তো তখন ওয়ার্ড কমায় দেয়, তাহলে বুঝতে সুবিধা হবে, না হলে তো বুঝবো না আসলে এক লাইন আসছে কিনা। দেখেন ডিবো হচ্ছে ব্লক, মানে নিচে নিচে আসছে, এই যে নিচে নিচে আসছে না, পাশাপাশি কিন্তু আসে না, ডিবো হচ্ছে ব্লক এলিমেন্ট, সেই জিনিসটা বলছে। ক্লাস আইডি অলরেডি তো বুঝছি, ক্লাস হলে ডট দিতে হয়, মানে কোনো ট্যাগের ছদ্মনাম, মানে আমাদের যেরকম ডবল নাম থাকে, কোনো ট্যাগের একটা ছদ্মনাম দেওয়ার জন্য কি ক্লাস অথবা আইডি নামে কি অ্যাট্রিবিউট নিতে হয়, তারপরে ওটাকে সিএসএস এ কল করতে গেলে ক্লাস যদি নেই ডট আইডি হলে, এতটুকু বুঝি। আইফ্রেম, আইফ্রেম আমরা শিখবো আরো পরে, আইফ্রেম আমি ইয়েতে দেখো, এখন তো দেখাচ্ছি না। আইফ্রেম হচ্ছে আমরা অডিও ভিডিও ক্লাস শিখবো, আমরা লেআউটে এখনো যাচ্ছি না, জাভাস্ক্রিপ্টও এখন যাচ্ছি না, রেসপন্সিভ এখন আসবো না, হেড লেআউট এখানে পরে আসবো। ফর্মে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস, এইগুলো তো আছে থাক, লাগবে না আপনাদের, এই যে এন্টিটিস নামে একটা জিনিস, এইটা লাগে অনেক ক্ষেত্রে। এইচটিএমএল এন্টিটিস, যে আমরা ওয়েবসাইটের নিচে কপিরাইট চিহ্ন দেখি না, ওই যে কপিরাইট চিহ্ন, রেজিস্টার, তো এন্টিটিস হচ্ছে স্পেশাল কিছু ক্যারেক্টার, যেটা হয়তো কিবোর্ডে নাই, আপনি কিবোর্ডে হয়তো পাবেন না। এইচটিএমএল এ এই সাম ইউজফুল এইচটিএমএল ক্যারেক্টার এন্টিটিস বলা হয়। যেমন আমি এই চিহ্ন লিখতে, এখন এই চিহ্ন তো আমাদের কিবোর্ডে আছে, লেস দেন গ্রেটার দেন, বাট আমার কোনো জায়গায় কোড লিখতে গেলে আমাকে লিখতে হবে এইভাবে, অ্যাম্পারসন, এটাকে বলা হয় অ্যাম্পারসন, এই নামটাকে, এটাকে অ্যান্ড বলি, বাট আমরা বলতেছি অ্যাম্পারসন, এলটি, অ্যাম্পারসন, জিটি, এর আবার কোডও আছে। যেমন এই যে চিহ্ন রেজিস্টার, এখন আপনার কিবোর্ডে কোথায় আছে এই রেজিস্টার চিহ্ন? নাই। এখন এটা আমার ব্রাউজারে লাগবে, দেখাইতে হবে কোডে, তো এটার জন্য কি লেখা আছে অ্যাম্পারসন আর ইজি, তো এইটাকে বলা হয় এন্টিটি, এইচটিএমএল এন্টিটি। যেমন হচ্ছে ক্লোজিং দিয়ে, আচ্ছা আমি এখানে অ্যাম্পারসন, এই যে এটা লেখার পরে এটা, হ্যাঁ এরকম আরো কিছু না, অ্যাম্পারসন কপি, কপিরাইটের জন্য যে চিহ্নটা লিখি, অবশ্যই সেমিকোলন দিতে হবে, সেমিকোলন না দিলে হবে না। এবং এটা প্রত্যেকটাই লাইন এলিমেন্ট, দেখেন আপনার এখানে আছে হার্ড লেখাতে এরকম চিহ্ন আসছে, এই কপিরাইট চিহ্ন আসছে। এরপরে যদি আপনি ধরেন এখানে আমি লিখলাম হচ্ছে অ্যাম্পারসন আরইজি, রেজিস্টার বলা হয়, আরইজি হচ্ছে রেজিস্টার, দেখেন এখানে রেজিস্টার চিহ্ন চলে আসছে। এইটাই হচ্ছে এইচটিএমএল এন্টিটিস। এটা তো আর সবসময় লাগে না, কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের চিহ্ন লাগে, এই জন্য বললাম এইচটিএমএল এন্টিটি যদি মনে নাও থাকে, অন্তত এন্টিটিসের কথাটা মনে রাখলে হবে, তারপর আপনি একটু গুগল থেকে খুঁজে নিয়ে আপনি বসায় দিবেন, এটা মুখস্থ রাখার দরকার নাই যে এইটা লিখলে এটা হবে। এবং এটা কোড আছে, এখন আপনি কয়টা মুখস্থ করে রাখবেন, এটা হচ্ছে যখন ইউজ দরকার তখন আমি দরকার পড়ে আমি গুগলে যাবো, দরকার হলে আমি কপি করে দেবো, এটা তো আপনাকে বলবে না যে আপনাকে এটা মুখস্থ রাখেন। হ্যাঁ, তো আমাদের সুবিধা হচ্ছে ডেভেলপার যারা কোড করে তাদের জন্য আপনাদের রেস্ট্রিকশন নাই, আপনি কোনো জিনিস পারতেছেন না গুগলে সার্চ করে সলিউশন, আপনার কাছে আমার সলিউশন দরকার, আপনি কোথায় থাকবেন সেটা জানি না। এই কারণে হচ্ছে কোনো জিনিস যদি জাস্ট টপিকটা যদি মনে থাকে অন্তত, যে আসলে এই আর কি লেখে সার্চ দিতে হবে এটা তো অন্তত মনে রাখতে হবে আমাকে, সেটা না করলে তার হবে না। এই হচ্ছে ইন্টেলিজেন্ট বিষয়টা। তো এখানে এতগুলো টপিক দেখলে মোটামুটি অনেক কিছু অলরেডি শিখছেন আপনারা।
আরো কিছু যেমন হচ্ছে স্যাম্পল আছে, ইমোজি আছে, আপনি ইচ্ছা করে আমরা তো অনেকে যারা চ্যাটিং করে ইমোজি দেই, যে এইচটিএমএল ইমোজিও সাপোর্ট করে, এই দেখেন ইমোজির জন্য কোডও আছে। যেমন আমি এই কোডটা লিখে আমার পেজে দেখে, এই কোডটা ইমোজির জন্য একটা কোড লিখে রাখছে তারা ডিফল্ট কিছু, আসলে দেখি ইমোজি আসে কিনা, দিলাম দেখি আসছে তো, আসছে না? তাহলে আপনার 8-10টা কোড মুখস্থ করেন এইচটিএমএল এর ভিতরে, এখন এই যে ইমোজি লিখলেন, এই যে ইমোজি চলে আসছে দেখেন, আছে না? এই যে ফুল এইচটিএমএল ইমোজি, মানে সব সাপোর্ট করার বিষয় না এরকম না, এই যে লিস্ট দেওয়া আছে দেখছেন, বিশাল লিস্ট দেওয়া আছে, আমি কোনোদিন ইউজ করিনি এখনো, বাট এখানে দেখেন বিশাল লিস্ট, স্মাইল, তারপরে কি দরকার, হ্যাঁ সব ইমোজি দেওয়া আছে, দেখি দেখছেন অবস্থা, যেটা দরকার সব, এই যে কোড দেওয়া আছে, এন্টিটিস কোডও দেওয়া আছে, বাট এটার আগে কি লাগে, হ্যাশ দিতে হয় নাকি, কোডের আগে অ্যাম্পারসন হ্যাশ, তারপরে হচ্ছে সংখ্যা, অ্যাম্পারসন হ্যাশ, এই যে এখন ধরেন আমি এখানে এই যে এটা দিতে যাচ্ছি, একটা ইমোজি দিলাম, কত রকমের ইমোজি দেওয়া রাখছে, এই যে কোডের আগে হ্যাশ আর এটা দিলে হয়ে যাবে। ওকে, তো এগুলো দেখেন আর কি, আসলে শিখার কিছু লাগে না সবসময়, আমি বলে রাখলাম। কার্ড সেট এই মুহূর্তে রাখতেছেন, আচ্ছা কার্ড সেট এইটা তো আমাদের হেডই থাকে, এটা কখনো বলছিলাম, এই যে এটা ক্যারেক্টার সেট, এটা কেন ইউজ করা হয় মেটা ট্যাগ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, ইউনিকোড লেখা সাপোর্টের জন্য, যেমন হচ্ছে অ্যারাবিক হোক বাংলা লেখা, ইউনিকোড সাপোর্টের জন্য এই ট্যাগটা লাগে, সেই জিনিসটা এটাকে বলা হয় ক্যারেক্টার সেট, এটা দ্বারা ইউনিকোড সাপোর্টের জন্য মোটামুটি এটা লাগে আমাদের। ইউআরএল ইনকোড, আচ্ছা ইউআরএল ইনকোড এটা আমরা পরে শিখবো, এটা ইনকোড ডিকোড করার এটা পরে জানবো। আমরা যাবো হচ্ছে এইচটিএমএল ফর্ম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা লাগে ম্যাক্সিমাম টেমপ্লেট হলেও একটা দেখেন কন্ট্যাক্ট ফর্ম থাকে, অ্যান্ড ফর্মের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে ইনলাইন এলিমেন্ট বা ইনলাইন ট্যাগ, বাট ফর্মটা হচ্ছে কিন্তু ব্লক ট্যাগ। তো এন এইচটিএমএল ফর্ম ইজ ইউজ টু কালেক্ট ইউজার ইনফরমেশন, মূল কাজটা হচ্ছে ইউজারের কাছে ইনফরমেশন কালেক্ট করে, এটা হচ্ছে এইচটিএমএল ফর্মের কাজ। তো এখন এই ফর্মের মধ্যে বিভিন্ন ধরনের তথ্য নেই, আমরা ইউজারের কাছে কি নেই, বিভিন্ন ধরনের তথ্য নেই, সেই তথ্যটা কি ডাটাবেসে সেভ হয়, যেমন আপনি কোনো জায়গায় জবে অ্যাপ্লাই করলেন, আপনার কাছে কি করতে গুগল ফর্ম পূরণ করেন, তার মানে এই তথ্যটা কি সার্ভারে চলে যাচ্ছে। অথবা আমরা যেমন হচ্ছে আপনাদের পিপল আনটেকের আমার ওয়েবসাইটে আমরা কি করি, ইউজারের কাছে সেমিনারের জন্য ইনফরমেশন নিচ্ছি, হ্যাঁ অ্যালাউ দিলাম, লোকেশন অ্যালাউ, এটাতে ক্লিক করলাম, তো ইউজারের কাছে আমি কোনো তথ্য নেব, একটা কোর্সে গেলাম, কোর্সে যাই, জয়েন এ সেমিনার, এখানে ক্লিক করলাম, এই যে একটা ফর্ম, ইউজার সে নাম দিবে, তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কোন টপিকের মধ্যে সে হচ্ছে করতে চায়, এখানে দিলাম, এবং এটা ভেরিফিকেশনের জন্য আমি ক্যাপচাও রাখছি, এটা কেন রাখা হয়েছে, সিকিউরিটি পারপাস রাখা হয়েছে। অনেক টাইমে যদি ক্যাপচা না থাকে, আপনার সাইডে অনেকে রোবোটিক চালায়, কোড চালায়, জেনারেটেড কোড চালায়, আপনার 1 ঘন্টার মধ্যে আপনার সাইট ডাউন করে দিতে পারে, সে লুপ চালায়, লুপের ভিতরে ডাটা ফালাইতে পারলে সার্ভার জ্যাম করে দেবে, প্রতিনিয়ত রিকোয়েস্ট পাঠাবে সার্ভারে। এই জন্য বিভিন্ন জায়গায় আমরা ক্যাপচা দিতে হয়, ক্যাপচা না দিলে কি হবে, আপনার ওই ফর্ম ওপেন ফর্ম দিলে যে কেউ আপনার সাইটে কি করতে পারে, আপনার সাইট ডাউন করে দিতে পারে, মানে দেখবে যে ফ্যাক ডাটা ভরে ভরে গেছে। এবং এই ফর্মে আমরা যে এই সাইট যখন লঞ্চ করছি, আমাদের সাইটে হিউজ পরিমাণ ফ্যাক ডাটা পড়ছে, সেই ম্যানুয়ালি করছে, একটা একটা করে ডাটা দিচ্ছে, তারপরে প্রতিদিন 8-10টা করে ডাটা পড়তো সেমিনারে, এখন কমে গেছে, মানে জাস্ট ফ্যাক ডাটা মনে হয়েছে এই যে আমি দিলাম ডাটা দিলাম, কিন্তু ভ্যালিড, এই ডাটাটা কিন্তু ভ্যালিড না, মানে সেই যে এই যে আমার এখানে দেখেন অলরেডি একটা, এটাকে বলা হয় যে ফ্যাক্ট ফিলার, আমি যখন ব্যাকিংয়ে কাজ করি আমাকে অনেক টাইম ডাটা নিয়ে কাজ করতে হয় ফর্মে, এত এত ডাটা টাইপ করে একটা ফর্মে সাবমিট করার টাইম নেই, তো আমরা যেটা করি এই এটাতে ক্লিক করলাম, ডাটা এখানে সেভ হলে সেভ দিলাম, জাস্ট আমার ডাটা সার্ভারে যাচ্ছে কিনা এটা চেক করার জন্য, এটা যে ফ্যাক্ট ফিলার বলা হয় এটাকে, এটা এক্সটেনশন ইউজ করে। ওকে, তো এই যে ফর্ম, এটা এক একটা ফর্ম এক একটা কি পার্সপেক্টিভ সার্ভ করতেছে, আমি ইউজারের তার কাছে কি ধরনের তথ্য নেব সেটা হচ্ছে ফর্মের মধ্যে বলেছি, আমি এখানে যেমন নেম লিখতে বলছি, আবার এখানে ইমেল লিখতে বলছি, ইমেলের এখানে যখন আমি সাবমিট করতেছি, তো এটা ভেরিফিকেশন মানে ভ্যালিড কিনা, যেমন এখানে আমি নাম্বার দিলাম, দেখেন 11টার বেশি নিচ্ছে না, মানে আপনি যাই দেন, আবার এবিসিডিও নিচ্ছে না, তার মানে আমাকে ওটা ভ্যালিডেশনের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে হতে পারে, ক্লায়েন্ট সাইডে হতে পারে, আবার সার্ভার সাইডে হতে পারে, সেটা আলাদা বিষয়, বাট ফর্মটা কি ভ্যালিড করা দরকার। বাট শুরুতে এখন যেটা দরকার ডিজাইন দরকার, যে আসলে আমি ইউজারের কাছ থেকে কোন ডাটা নিব এবং সেটা লেখার জন্য কোন ট্যাগটা ইউজ হয়, এখানে যেমন নেম লেখার জন্য ইউজার লিখতে পারতেছে ধরেন, ওকে, আবার এই জায়গায় কিন্তু ইউজার লিখতে পারে, ইউজার যেখানে কি করতে পারে, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ডেট পিকার থাকে, ডেট সিলেক্ট করে, থাকে না, চেক বক্স থাকে থাকে, রেডিও বাটন থাকে, এইগুলোই মূলত আসলে শেখার বিষয়। তাহলে আমাকে মূল যে বিষয়টা এইচটিএমএল ফর্মের এইচটিএমএল শুরু শেষ, এরপরে যে জিনিসটা জানতে হয় আপনাকে এইচটিএমএল এর
এলিমেন্ট বুঝতে হবে, অ্যাট্রিবিউট আপনারা পারবেন। আমরা HTML এর যে ইনপুট টাইপ আছে না, এই ইনপুট টাইপগুলো বুঝতে হবে। এই যে ইনপুট টাইপ, এটা বুঝলে হবে। প্রত্যেকটা সিঙ্গেল ট্যাগ এসে বাড়া দিয়ে রাখেন, তাহলে 26 দেন। ওকে, দেখেন এখানে এই যে এই জিনিসগুলো, এই কয়েকটা জিনিস মনে রাখলে হবে। সব যত ডাটাই নেন না কেন, এই 4-5টা ফিল্ড মনে রাখলেই হয়ে যাবে। ইউজারের কাছ থেকে 4-5টা ফিল্ড নিলে হবে। এদিকে দেখেন, তাহলে আমরা একটা নতুন ফাইল নেই। এখানে এন্টিটিস তো বুঝছেন, আর দরকার নাই, এটা ফলাই দিলাম। কমেন্ট আউট করলাম HTML ফ্রম। আমি বলার আগে সে বুঝতে পারছে যে এটা ফ্রম হবে। তো আমরা ফ্রমের জন্য কি ট্যাগ, FORM, নট FROM, এটা মনে রাখতে হবে। ফ্রম। তো এটা লেখার পরে এখানে আসছে অ্যাকশন, ভালো কথা থাক। এইটার আরো কয়েকটা অ্যাট্রিবিউট আসবে, সেটা আমি শিখবো পরে। তো ধরেন আমি ইউজারের কাছ থেকে তার নাম নিব। ভাই এত লিখতে হবে না, কয়েকটা লিখে দিলে হবে। আচ্ছা, পুরোটাই লিখে দিছে, থাক। আমি জাস্ট এই করে নিই। আচ্ছা, যে করে লিখছে থাক, এআই লিখে দিছে, আমার লিখতে হয় নাই। এখানে আমি কয়েকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে লেভেল, তারপরে ইনপুট। হ্যাঁ, তো আমি সবই মুছে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, এটা লেখার দরকার নাই। আমরা ইউজারের কাছে ইউজারের নামটা দেব। তো নাম নেওয়ার জন্যে ফর্মে কিছু ট্যাগ আছে, ইনপুট ট্যাগ আছে। কি আছে? ইনপুট ট্যাগ আছে। তো ইনপুট ট্যাগের এখানে ঝামেলা, ইনপুটে অবশ্যই একটা অ্যাট্রিবিউট দিতে হবে। কি দিতে হবে? ইনপুট টেক্সট। আমি এখন এতটুকুই যদি রান করি, আসলে দেখেন কি আউটপুটটা আসে, একটু দেখি। একটা ঘর আসছে না, মানে লেখার জন্য কি একটা ঘর আছে, মানে ইনপুট টাইপ টেক্সট বলছে। টেক্সট বলছে তার মানে এখানে সে যে কোনো সংখ্যায় লিখতে পারে। জাস্ট ইনপুট টাইপ টেক্সট বলাতে, দেখেন। এখন এখানে কি লিখবে, এখানে কোনো ইউজার হিন্ট দেওয়া আছে? এরকম ফাঁকা মানে 10টা ফিল্ড নিলাম, তাহলে ইউজার কি বুঝবে আসলে আমি এখানে কি লিখবো? তাহলে অন্তত অবশ্যই ফিল্ডের আসলে কি ধরনের ডাটা নেব সেটা আমাকে মিনিফাই, মানে মিনিং এখানে দরকার আছে। যে আমি এটা সেক্ষেত্রে দুইভাবে করতে পারি। আমি এটার একটা লেভেল ইউজ করতে পারি, অথবা প্লেস হোল্ডার ইউজ করতে পারি। আমি যদি লেভেল ইউজ নাও করি, এটার ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট আছে, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার এন্টার ইওর নেম। এখন অন্তত ইউজার বুঝতে পারবে যে তাকে এখানে কি লিখতে বলা হয়েছে, নাম লিখতে বলা হয়েছে। এবং এই লেখাটা কি থাকে যখন আমি টাইপ করবো, হারাই গেছে। মানে প্লেস হোল্ডারে কি করতে, ইউজারে হিন্টস দিচ্ছে যে এই ফিল্ডে আপনি এই ধরনের ডাটা লিখবেন। আপনার প্লেস হোল্ডারের মধ্যে যে লেখাটা দেবে সেটা কি ইনপুট ফিল্ডের হচ্ছে হিডেন ভ্যালু হিসেবে দেখাবে, ইউজারে দেখাবে। বাট যখন টাইপ করবেন তখন, এটা বুঝতে পারছি এতটুকু। এটাই বোঝার বিষয়, আর কিছু না। এখন যা লিখবে শুধু ইনপুট টাইপ। এখানে এখন ইনপুট টাইপ আমি পাসওয়ার্ড নেব ইউজারের কাছ থেকে। তাহলে আমি ধরেন এখানে এটা ক্লিক করলাম, কপি করলাম, জাস্ট টাইপটা চেঞ্জ হয়ে যাবে। টাইপটা কি হয়ে যাবে? পাসওয়ার্ড। দেখেন তো এখন এখানে লিখলে কি হয়, ইন্টারিয়র নেম না হবে, ইন্টারিয়র কি হবে, পাসওয়ার্ড হবে নাকি? প্লেস হোল্ডার আপনার ইচ্ছা, যেহেতু লেভেল ইউজ করেন নাই, ইন্টারিয়র পাসওয়ার্ড এবিসিডি লিখলাম। দেখেন তো পাসওয়ার্ড দেখা যায় কিনা, পাসওয়ার্ড দেখা যায়। টাইপ চেঞ্জ করে দিচ্ছেন আপনি, পাসওয়ার্ডটা কি দেখবে? এখন এই ফর্মটা তো সাবমিট করা দরকার, তাহলে কি লাগবে, একটা বাটন লাগবে না? ধরেন এতটুকুই বানালেন আপনি, সে হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে কি করবে, সাবমিট করবে। তাহলে শুরুতে আপনি এখানে অন্তত একটা টাইটেল ইউজ করতে পারতেন, যে এটা হচ্ছে একটা কি, লগ ইন ফর্ম। অবশ্যই তো বলা দরকার নাকি, লগ ইন ফর্ম। তাই বুঝতে পারবো যে তাকে আমি এখানে পাসওয়ার্ড আর ইমেল দিতে বলছি। আমার ডিজাইন এখনো হাত দেয়নি, কেমন হবে সেটা পরের বিষয়। তারপরে সে হচ্ছে তার হচ্ছে এখানে বললাম হচ্ছে ইউজার নেম দিয়ে নাকি, তাহলে বুঝতে সুবিধা। ইউজার নেম, ইন্টারিয়র, পাসওয়ার্ড। এখন এত লগ ইন করতে অপশন দিতে হবে, তাহলে একটা বাটন লাগবে না? বাটন। তো বাটনের জন্য আমি ইচ্ছা করলে, দেখেন প্রত্যেকটা ট্যাগ কিন্তু অটোমেটিক ইনলাইন। দেখেন ইনপুট টাইপ কি দিছি, সাবমিট। ভ্যালু হচ্ছে লগ ইন, মানে আমার ওই যে লেখাটা যেটা দেখাবে আসছে, এটা হচ্ছে ইউজার নেম লিখলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন করলাম। সেটা হচ্ছে ব্যাক ইন মেকানিজম। এই ফর্ম থেকে ইউজার নেম ডাটা কালেক্ট করে সেটা সার্ভারের সাথে ম্যাচ করে, সেটা হচ্ছে যারা ব্যাক এন্ডে কাজ করে তাদের হিসাব। বাট আমি ইউজার যাতে লিখতে পারে, বাট এই ফর্ম থেকে ডাটা যাবে না। কারণ হচ্ছে এই যে দুইটা ফিল্ড নিছি না, এই দুইটা ফিল্ডের আরও একটা অ্যাট্রিবিউট বলতেই হবে। যেমন হচ্ছে এইটার আরেকটা অ্যাট্রিবিউট হবে নেম অ্যাট্রিবিউট। মানে আপনি এখানে 20টা ফিল্ড আছে, এখানে ফিল্ডের নাম না বলে বুঝবো যে তার সার্ভারে কোন ফিল্ডে কোন ডাটা যাচ্ছে?
তার মানে প্রত্যেকটা ইনপুট ট্যাগের কমন কিছু অ্যাট্রিবিউট ইউজ করতেই হয় আপনাকে, যেমন নেম ইজ ইকুয়াল টু কি ইউজার নেম, আর হচ্ছে আমি পাস নেম ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড। তো মূলত আসলে আমি যখন এখানে ডাটা এখন সাবমিট করব আমার এই ফর্ম থেকে সাবমিট, তারপর আমি এখানে যা লিখবো, এখানে এই দুইটা ফিল্ডের এখন যেহেতু নাম আছে, সার্ভারে যাবে হচ্ছে এই নাম, যখন রিকোয়েস্ট পাঠাবো সার্ভারে এই নাম ধরেই আমার কি চিনতে হবে যে এই ফিল্ডে এই নাম আসছে, এই ডাটা আসছে। তার মানে এই নেম অ্যাক্টিভিটিটা কিন্তু ম্যান্ডেটরি, এটা ডিজাইনে কোনো ইম্প্যাক্ট করতেছে না, বাট যে কাজ করবে এই ফর্ম নিয়ে ব্যাকএন্ড, ধরেন আপনি ফর্ম বানাই দিয়েছেন, এই ফর্মটা নিয়ে যখন ব্যাকএন্ড ডেভেলপার কাজ করবে তাকে তো এই ফিল্ডের নাম দিতে হবে। এই কারণে ডিজাইন যখন করবেন মোটামুটি এই কয়টা জিনিস জানলেও হবে। এখন এই ফর্মটা কেউ ফাঁকা রেখে সাবমিট করলো তাহলে কি হবে? আমাদের বাটন কই গেল? হারিয়ে গেছে? হুম, আচ্ছা, হারিয়ে গেল কেমনে? মেবি ডিলিট হয়ে গেছে। আচ্ছা, ইনপুট টাইপ কি দিছিলাম বলেন তো? সাবমিট। আর হচ্ছে ভ্যালু ছিল লগইন। ওকে, এই তো। এখন এই ফর্ম কোনো ভ্যালিডেশনে কিছু না, আপনি ফাঁকা রেখেই বারবার সাবমিট করলো, সার্ভারে তাহলে বারবার রিকোয়েস্ট হবে। অন্তত এটা যে রিকোয়ার্ড, নাম না দিলে কি হবে? তাহলে এখানে আরো একটা অ্যাট্রিবিউট বলে দিতে পারবেন, রিকোয়ার্ড। কি বলতে পারেন? রিকোয়ার্ড। রিকোয়ার্ড আছে, আবার বলে যে রিড অনলি। রিড অনলি বলে কি হবে? সে এখানে লিখতেই পারবে না। রিড অনলি, দেখেন আপনি এই ফলটা কি ডিজেবল, আপনি এখানে কিছু লিখতে পারবেন না। তো অনেক ক্ষেত্রে যখন আমরা ফর্ম এডিট করতে দেই, প্রোফাইল আপডেট করতে দেই, দেখবেন ইউজার নেমটাকে এডিট করতে দেয় না বা ইমেল চেঞ্জ করতে দেয় না। ওটা কি করা থাকে? রিড অনলি করা থাকে। মানে আপনি, আবার যারা ডেভেলপার এক্সপেক্ট করে কি ওটা উঠায় দেওয়া যায় টেকনিক থাকলে, বাট অনেক ক্ষেত্রে সার্ভার সেটা নাও থাকতে পারে। যেমন আমার এক কলিগ ওই ওই আইপি ফোন ইউজ করে নাম্বারে, তো ওদের ওখানে রেস্ট্রিকশন আছে 50 টাকা নিচে রিসার্চ করা যায় না। তো আমরা একদিন টেকনিক করলাম, ইন্সপেক্ট করে ওই রিড অনলি উঠাইতে 10 টাকাতে সাবমিট দিয়েছে, রিসার্চ হয়ে গেছে। মানে সার্ভার সাইড ভ্যালিডেশন করে নাই সে, জাস্ট রিড অনলি দিয়ে আছে যে এমন 50 টাকা নিচে দেওয়া যাবে না। আমরা এই কোডে যায় সেটা ওখানে মিনিমাম ভ্যালু ওটা উঠাই দিয়ে 10 টাকা দিচ্ছে, সাবমিট হয়ে গেছে। তো এরকম তো ইচ্ছা করলে করা যায়। যেমন এখানে লেখা যাচ্ছে না, ঠিক আছে আমি এটাতে লিখবো, ইন্সপেক্ট করলাম, ধরেন এখানে ইন্সপেক্ট করবো, এই যে রিড অনলি অ্যাট্রিবিউটটা আছে না, এটাকে ডিলিট করে দেবো। এই যে হয়ে গেছে ডিলিট, লেখা যায় এখন, সার্ভার এখন চলে যাবে। এখন সার্ভার যদি ভ্যালিডেশন না থাকে তাহলে ডাটা কিন্তু কাজ করবে এরকম। তাহলে এই যে অ্যাট্রিবিউট, এমন দেখেন এই যে রিড রিকোয়ার্ড মানে কি, এটা ম্যান্ডেটরি, এই ফিল্ডটা আপনাকে এখন সাবমিট করার সাথে সাথে দেখেন আপনাকে ধরছে যে বলতেছে প্লিজ ফিল আউট দিস, আর আপনি কোনো ভ্যালিডেশনই লেখেন নাই, বাট বাই ডিফল্ট এইচটিএমএল ভ্যালিডেশন এটা। রিকোয়ার্ড বলছেন মানে এই ফিল্ডে তাকে ডাটা দিতে হবে। এখন আমি এক্সপেক্ট করে রিকোয়ার্ড উঠায়ও দিতে পারি, দিতে পারি না? একটু আগে দেখালাম। তাহলে কি করতে হবে? আমাকে সার্ভার সাইড ভ্যালিডেশন করতে হবে যে এই ফিল্ডে ডাটা আসতেছে কি আসতেছে না, রিকোয়েস্টটাকে ধরতে হবে, না থাকলে তাকে আবার কি ভ্যালিড সার্ভার সাইড ভ্যালিডেশন রিটার্ন করতে হবে, সেটা করে। তাহলে মোটামুটি এতটুকু তো বুঝতে পারলেন নাকি? জাস্ট এখন শেখার বিষয় হচ্ছে যে এটা ইনপুট টাইপটা শেখা দরকার, আর কিছু না। শুধু ইনপুট টাইপ আপনি এখানে টেক্সট বলে, ইনপুট টাইপ পাসওয়ার্ড, ইনপুট টাইপ কি হবে, ইমেল হবে, এই যে এই জায়গায় পুরো একটা লিস্ট, এটা বাসায় আমি আর দেখাবো না, বাসায় যা দেখবেন যে এই কয়টা কি লেখা আছে। ইনপুট টাইপ বাটন আছে, এই যে এখানে যেটা করলেন ইনপুট টাইপ সাবমিট বললেন না, এটাকে আমি এভাবে নিতে পারি। বাটন বলছেন, ইনপুটে বাটন বলে বাটন হবে, অথবা এখানে বাটনও নিতে পারি, সাবমিট, লগ ইন অথবা সাবমিট বললাম। এইটা টাইপ আবার কি হবে? সাবমিট হবে যদি বাটন ইউজ করেন। এই দুইটার মধ্যে ডিজাইনে কোনো পার্থক্য নেই, দেখেন পার্থক্য কোনো আছে? ইনপুট টাইপ সাবমিট বললে যা হয়, আবার বাটন টাইপ সাবমিট বললেও কি হয়? একই ডিজাইন আছে না? এখন এটা কালার চেঞ্জ হবে, সাইজ বড় হবে, সেটা আলাদা বিষয়, সিএসএস এর কাজ। বাট আমি এই দুইটার একই কাজ হবে। এটা ক্লিক করলেও দেখেন রিকোয়ার্ড দেখাচ্ছে, এটা ক্লিক করলেও রিকোয়ার্ড দেখাচ্ছে। তো আপনি ইচ্ছা করলে এটাও পারেন সাবমিটের জন্য, সাবমিটের জন্য এই দুইটা যে কোনো একটা ইউজ করলেই হবে। আর বাকি হচ্ছে এখন ইউজারের কাছ থেকে আপনি কী কী ইনফরমেশন নেবেন, সেইটার স্পেসিফিক জন্য কি স্পেসিফিক টাইপ আছে। আমি ইউজারের কাছ থেকে এখানে হচ্ছে তার হচ্ছে ইউজার নেম নিচ্ছি, এখন যদি এখানে ইমেল নিতাম, কথার কথা ইমেল, এখানে আমি দেবো হচ্ছে ইমেল, ইমেল ইন্টারিওর ইন্টার। আচ্ছা, এখন এই ফিল্ডটা ইউজার, তাহলে আমি যে কোনো একটা এটা কমেন্ট আউট করে রাখি, আপনারা শিখে রেখে দিলাম। ওকে, ইউজার এখানে কি দিতে বলছে? ইমেল, তো আমি দিলাম, নাম দিলাম, পাসওয়ার্ড দিলাম। এখন দেখেন সাবমিট করতেছি, কি বলতেছে? প্লিজ ইনক্লুড অ্যাট দি রেট দি ইমেল অ্যাড্রেস। এটা তার মানে ইমেল লিখতে গেলে কি দিতে হয়? অ্যাট দি রেট। এবার অ্যাট দি রেট দিলেও হবে না, অ্যাট দি রেটের পরে ডোমেনের এক্সটেনশন থাকতে হবে নাকি, ডট জিমেল হোক, ইয়া হোক, যেটা। তার মানে এটা দিলাম, ডিডি দিলাম, দেখেন ভ্যালিড, বাট এই ইমেলও তো ভ্যালিড না।
এইচটিএমএল এর ভ্যালিডেশন এতটুকু, সে বলতেছে যে ইমেল দেন, তো আমি ইমেল দিছি, এতটুকু দিছি, বাট এটা তো ইমেল কমপ্লিট ইমেল না, কারণ এটার পরে আবার কি থাকতে হয়, ডট, তারপরে এক্সটেনশন ডট নেট ডট কম ডট, যেরকম অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এক্সটেনশন ওইটা ভ্যালিডেশন করতে গেলে কি লাগবে, তাহলে জাভাস্ক্রিপ্ট লাগবে, না হলে সার্ভার সাইড ভ্যালিডেশন করতে হবে। বাট আমরা যতটুকু করতে পারি, অন্তত টাইপটা তো বলে দিলাম যে ইমেল দিতে হবে তাকে। পাসওয়ার্ডের জায়গায় তাকে আমি এখানে, এখন যদি আমি টেক্সট দিতাম তাহলে কি হতো, পাসওয়ার্ড দেখা যাবে, তাহলে তো হবে না। সেম একইভাবে দেখেন এখানে কি কি আছে, ইনপুট টাইপ কালার নিতে পারেন ইউজারের কাছ থেকে, কালার। ইনপুট টাইপ কি হয়, ডেট, ডেট টাইম লোকাল, ইনপুট টাইপ ইমেল, যেমন ইউজারের কাছ থেকে ইমেজ আপলোড করতে দেবেন, ইউজারে বললাম তোমার প্রোফাইল ইমেল আপলোড করতে, ইনপুট টাইপ কি বলবো, ফাইল। দেখি তো আসলে হয় কিনা, যদিও লগ ইন ফর্মে এটা নাই, রেজিস্ট্রেশন ফর্মে হয়তো থাকতে পারতো, বাট আমরা বুঝা দিলাম এইচটিএমএল ফর্ম, তাহলে এটা উঠে দিলাম। জাস্ট যেহেতু শিখতেছি এখন, তখন এখানে দিলাম হচ্ছে ইনপুট টাইপ কি, জাস্ট বললাম ফাইল, কি বলছি, তাহলে এখানে আমরা নেম দেবো কি, ইমেজ, কি দিলাম, মানে যে কোনো নাম, এই নামটাই মূলত আসলে ব্যাক এন্ডে যারা কাজ করবে তারা এই নাম ধরবে, মানে এই নামের ফিল্ডে এই ডাটা আসছে, এই জন্য নামটা ম্যান্ডেটরি। আর এটা প্লেস হোল্ডার লাগবে না, আর রিকোয়ার্ড আপনার দিলে দিতেও পারেন আপনার ইচ্ছা। এখানে ভ্যালিডেশন পরে, বোঝার বিষয় হচ্ছে এতটুকুই। দেখেন এখন আপনাকে এটা দেওয়ার কারণে এখানে একটা চুজ করা একটা অপশন দিচ্ছে, এই যে আসছে ফাইল বলছি, তাকে বলতেছে এখন চুজ করে, এটা দিল, মানে ইনপুটটাই ফাইল বলাতে কি তাকে ফাইল সিলেক্ট করার একটা অপশন দিচ্ছে। এখন এইটারও আবার সুন্দর একটা জিনিস, আমরা ব্যাকএন্ডে যখন কাজ করি, ডপিফাই নামে একটা প্লাগইন আছে, ওই যে আপনারা যেমন ওই যে একটু আগে গিটহাবে ড্রাগ এন্ড ড্রপ করে ফাইল ছেড়ে দিলেন না, তো এরকম মানে এরকম ইনপুটের জন্য এরকম একটা বক্স আসবে, ইমেজ এটা ছেড়ে দিলে কি চুজ হয়ে যাবে, অথবা চুজও করা যায়, সেটার জন্য ড্রপিফাই নামে প্লাগইন ইউজ করি, সেটা পরে দেখবো। ওকে, এই যে টাইপগুলো জাস্ট আপনার শেখা দরকার কি, টাইপ, ইনপুট টাইপ হিডেন, অনেক টাইমে হিডেন হিসেবে ফিল নিতে পারে, যেমন আমি এখানে বললাম ইনপুট টাইপ হিডেন, ইমেলটাকে টাইপ হচ্ছে হিডেন, তাহলে দেখবেন এই ফিল্ডটা নাই, ফর্ম থেকে গায়েব, আছে এখানে আছে, বাট হিডেন হিসেবে আছে, ডাটা কিন্তু ঠিকই যাবে যদি আমি এখানে ভ্যালু পাস করতে দিতে পারি, যেমন এখানে হচ্ছে বাই ডিফল্ট এখানে ভ্যালু থাকতেই পারে। আচ্ছা, আর বাই দ্য ওয়ে আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে এইটার আরেকটা অ্যাট্রিবিউট হয় ভ্যালু, যেমন আমি বাই ডিফল্ট একটা ভ্যালু দিলাম হচ্ছে test@mail.com, তাহলে কি হবে, দেখছেন ডিফল্ট ভ্যালু কি টেস্ট, মানে বাই ডিফল্ট কিছু একটা কি সেট করে রাখলেন, বাই ডিফল্ট এখানে সেট করে রাখলেন, এটাকে বলা হয় ডিফল্ট ভ্যালু। প্রত্যেকটা ফিল্ডে আপনি ভ্যালু অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, আর পাসওয়ার্ডে তার ভ্যালু ইউজ করবেন না, দিয়ে রাখবেন পাসওয়ার্ড নাকি, অসুবিধা না, পাসওয়ার্ডে ভ্যালু ইউজ করবেন না, বাট অন্য জায়গায়। এবং এটার আবার ব্যাকএন্ডে কাজ করতে গেলে অনেক টাইমে হয় কি, আমরা যখন লারাবেলে কাজ করি, অনেক বড় ফর্ম ইউজার অনেক কষ্ট করে লিখলো, সাবমিট করার পর একটা ভ্যালু হিসেবে ব্যাক আসলো, তাহলে সব তো হারায় যাবে, এই জন্য ভ্যালু ফিল্ডের মধ্যে ওল্ড ভ্যালু পিন করে রাখতে হয়, সেটা পরের বিষয়। তো মোটামুটি মূল বিষয়টা শেখার জিনিস কি, টাইপ শেখা দরকার, মানে আমার ইনপুট টাইপ বললে কোন টাইপের ডাটা নেব সেটাই হচ্ছে এই লিস্টটা, বাসায় যা দেখবেন। আর যেমন ইনপুট টাইপ নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, চেকবক্স, এগুলো সার্চ, টেল, মোটামুটি এগুলো শিখলেই আনাফ। এখান থেকেও সব লাগে না, কারণ সব ধরনের ডাটা তো লাগে না, ঘুরে ফিরে আপনার নেম, ইমেল, পাসওয়ার্ড অথবা ফোন নাম্বার নেবেন, অথবা ডেট অফ বার্থ নেবে, এই তো ইনপুট টাইপ ইমেজ নেবেন এখান থেকে। সার্চের অপশন তো সবসময় লাগবে না, সব ফর্মে সার্চ থাকতে পারে, পারবে না। আবার হচ্ছে টেল নাম্বার, টেলিফোন নেওয়ার জন্য টেক্সটে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে টেল, আবার টাইম যদি লাগে, অথবা ইউআরএল, ওয়েবসাইটের অ্যাড্রেস নেবেন, সেক্ষেত্রে ওয়েবসাইট ইনপুট টাইপ ইউআরএল। মূল বিষয় হচ্ছে এই করে টাইপ। এরপর এটার ভিতরে যে ম্যান্ডেটরি ইনপুট আমি বললাম যে নেমটা অবশ্যই দিতে হবে, অ্যাজ এ ডিজাইনার হন তারপর আপনি এটা দিবেন। ওকে, ভ্যালুটা দিলে দিলেন, না দিলে না, প্লেস হোল্ডারটা দিলেন কেন, ইউজারের জন্য। ধরেন আমি এখন এখানে লেভেল নামে একটা ট্যাগ ইউজ করবো, লেভেল, লেভেল, লেভেল হচ্ছে আমি দিলাম ইন্টার, তাহলে কি হবে, এই যে ইন্টার ইমেল, অথবা ইন্টার ইমেলটা দেখতে সুন্দর লাগবে, শুধু ইমেল দিলাম, কি দিলাম, email। এখন এই ফিল্ডটা কি লিখতে বলা হয়েছে, ইমেল, সে বুঝতে পারতেছে। এখন প্লেস হোল্ডার আপনি না দিলেও কোনো সমস্যা নাই, ভ্যালু প্লেস হোল্ডার দুইটা বাদ দিলাম, দুইটা, শুধু টাইপ বললাম আর কি ফিল্ডের নাম বললাম, নেম না দিলেও ডিজাইনে কোনো সমস্যা নাই, বাট দিতে বেস্ট প্র্যাকটিস। আসছে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আমাকে কি লিখতে বলা হয়েছে, ইমেল লিখতে বলা হয়েছে। সেম একইভাবে পরেরটা আমি লেভেল দিলাম। তো এখন এই যে প্রত্যেকটাতে ইনলাইন এলিমেন্ট, এই দুইটাই কি ইনলাইন এলিমেন্ট না, এই জন্য কি আসতেছে, সব পাশাপাশি আসতেছে, বাট আমার ফর্মের ডিজাইন আনতে কি নিচে নিচে লাগবে, তাই লাগবে না। তো ফর্মের ওই ডিজাইনটা হচ্ছে কি ইনলাইন ফর্ম হতে পারে, অথবা কি হরিজন্টাল ফর্ম হতে পারে, নিচে নিচে হতে পারে ভার্টিক্যালি। তখন কি করতে হবে আমাকে, অবশ্যই এটাকে একটা ব্লকের মধ্যে নিয়ে নেন, একটা পি দিয়ে দেন,
যদি এখন ডিজাইন করি নাই, বাট জাস্ট প্যারাগ্রাফ তো ব্লক এলিমেন্ট, সেম একইভাবে এটাকেও একটা পি এর মধ্যে দিয়ে দেন, অথবা বি আর ইউজ করেন আপনার ইচ্ছা, মানে যেভাবে ইউজ করেন। এখানে আমরা ডিপ নিয়ে কাজ করব, পি এর পরিবর্তে কি নিব, ডিপ নিব, আপাতত পি দিলাম। তাহলে আসছে, বাট অ্যালাইনমেন্ট ঠিক হয় নাই, এটারও লেভেল লাগবে, এটারও লেভেল দেন। এটা হবে হচ্ছে কি পাসওয়ার্ড হবে না এখানে, এতটুকু আসছে না, ডিজাইন সুন্দর হয় না, বাট নিচে নিচে তো আসছে। এখন এখন কাজ হচ্ছে জাস্ট আপনার ফিল বার, ইউজারের কাছে কি নেবেন, নেম নেবেন, ইমেল নেবেন, পাসওয়ার্ড, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, ইমেজ, যত রকম টাইপ দরকার হয় আপনি এখন নেন। আবার ইনপুটের কালার হতে হবে, যেমন প্রোডাক্টের ইনফরমেশন নেবেন, তখন কি প্রোডাক্টের নেম, প্রাইস, কালার, ইমেজ এরকম লাগবে না। তো ঘুরে ফিরে তো ফিল এইগুলো নেই। এখন আপনারা এই ফর্ম শুরু করেন, একটা ফর্ম দিয়ে দেখে দেখে কাজ শুরু করেন। আর ফর্মের যে অ্যাট্রিবিউটের কথা বললাম, যে ইনপুটের কি অ্যাট্রিবিউট, ইনপুটের অ্যাট্রিবিউট অলরেডি শিখলেন, নেম একটা, টাইপ একটা অ্যাট্রিবিউট, আইডিও থাকতে পারে প্রত্যেকটা ফিল্ডে। যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে আবার কাজ করবেন, মানে এই ফিল্ডে যে করে যারা জাভাস্ক্রিপ্টে যখন ভ্যালিডেশন করবেন, ওই ফিল্ডের কি আইডি লাগবে, আইডি হচ্ছে সবসময় ইউনিক, এর আগে তো বলছিলাম যে আইডি সবসময় ইউনিক। তো জাভাস্ক্রিপ্টে কাজ করতে হলে আইডি ইউজ করি। শুধু সেটাও না, এই যে এখানে ক্লিক করতেছি, এই যে লেভেল না, এই যে এই লেখার উপর ক্লিক করলে এইটা সিলেক্ট হবে। এটার জন্য আমার এই এখানে একটা আইডি নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, আইডি। আইডি হচ্ছে ইমেল, আর এই জায়গায় ইমেলটাকে ধরা দিতে হবে। এই যে লেখাটা যেটা লিখলেন না, এই লেভেল ফর্মের মধ্যে দেখা দিলেন, এটা তাহলে কি হবে, আমি যখন এই ইমেলে ক্লিক করে দেখেন আমার ফিল্ডটা কি ফোকাস হচ্ছে না, মানে এটার সাথে এটা কি একটা রিলেশন জোড়া দিলেন। জাস্ট এই যে এটাতে ক্লিক করলে দেখেন ফিল্ডটা ফোকাস হচ্ছে এখন। এটা কিভাবে হলো, এই যে ফিল্ডার আইডি এখানে ফর রেফারেন্স হিসাবে চলে গেছে, যে কারণে আমি এই লেখাতে ক্লিক করলে এটাতে কাজ করতেছে। তো এটা কখন লাগবে, এটা লাগবে হচ্ছে ধরেন এখানে আরেকটা পি নিলাম, এই যে ইনপুট টাইপ ডেট অটোমেটিক চলে আসছে, ভালো কথা দেখেন ইনপুট টাইপ ডেট আসছে। এখন এই ডেট পিকার আবার সব বাজার সাপোর্ট করে না। এখন যদি মডার্ন সব বাজার সাপোর্ট করে, বাট এটার জন্য আমরা ক্যালেন্ডার নামে একটা মানে প্লাগ ইন আছে, ডেট পিকার আছে, সেটা ইউজ করবো। হ্যাঁ, ডিজাইনে যখন যাবো এটা। তো আমি যেটা দেখাতে চাইছিলাম, ধরুন ইনপুট ইউজার কাছ থেকে তার হচ্ছে অটোমেটিক চলে আসে। জেন্ডারে এখানে দেখেন ইনপুট টাইপ কি লেখা আছে, রেডিও নাকি, ইনপুট টাইপ রেডিও। আচ্ছা, এই জায়গায় একটু ভালো করে খেয়াল করেন, ইউজারকে এখানে লিখতে পারে নাকি হচ্ছে টিক দেয়, সিলেক্ট করতে পারে। ইউজার তার লেখা শুধু এখানে যেমন ইউজার লিখতে পারে, এই লেখাটা যা লিখবে সেই লেখাটা সার্ভারে যাবে, বাট ইউজার তো এখানে টিক দিবে, লিখবে না। তাহলে এটাতে কি ডাটা যাবে, তাহলে এসব ক্ষেত্রে অবশ্যই তার কি ভ্যালু দিতে হবে না। এই ফিল্ডে ভ্যালু দেন বা না দেন, কারণ ইউজার তো লিখবে, ভ্যালু অটোমেটিক সেট হয়ে যাবে, বাট এই ক্ষেত্রে তার ভ্যালু সেট হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই ভ্যালু সেট করে দিতে হবে। এবং এখানে এই যে এই জায়গাতে দেখেন আমি ফিমেলে ক্লিক করলে লেখা হচ্ছে, দেখেন তো এটাতে ক্লিক করলে টিক হচ্ছে না, আমার এই ঘরের ভিতর ক্লিক করতে হচ্ছে, লেখাতে ক্লিক করলে এটা চেকবক্স হচ্ছে না। তাহলে এখানে লেবেল ইউজ করাটা বেস্ট প্র্যাকটিস ছিল। এখানে কি আমি যদি লেবেল ইউজ করতে পারতাম, লেবেল এটার মধ্যে মেল, এটাও মেল, আর আইডি হবে কি, আইডি হবে, আইডি যা দেবেন এক্স ওয়াই দিলে এক্স ওয়াই মেল, তাহলে এখানে হবে এটা। এখন সুবিধাটা কি একটু ইউজার ফ্রেন্ডলি হলো, যেমন আমি লেখাতে ক্লিক করলে দেখেন সিলেক্ট হচ্ছে না, মানে ওই যে রিলেশন করে দিলাম, বাট এটাতে হচ্ছে না কারণ এটার সাথে আমি বাইন্ডিং করি নাই। সেম একইভাবে এসব ক্ষেত্রে অবশ্যই এটা হচ্ছে লেভেল ফর ফিমেল, তাহলে এটা আইডি দিতে হবে, আইডি হচ্ছে ইউজার এখানে টিক দিতে পারবে, বুঝতে পারছি। সেম একইভাবে এটাকে বলা হয় রেডিও বক্স। আরো কিছু এলিমেন্ট আছে, এটা ক্লোজিং দেনে পি ট্যাগের, আর একটা পি নিলাম, এটাকে যেমন হবির এখানে দিলাম, হবি এইসো হবি। তো এই রেডিওর পরিবর্তে আমরা দিলাম হচ্ছে চেক বক্স। চেক বক্স আবার কি মাল্টিপল হয় না, চেক বক্স হয় কি মাল্টিপল, এইসো হবি। তো হবির এখানে যেমন হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে TRAVEL ট্রাভেলিং, ওকে। এরপরে দিলাম হচ্ছে রিডিং, জাস্ট আমি দুইটা দিলাম। তো চেক বক্সের ডাটা আবার কি হয়, মাল্টিপল হয়। চেক বক্স কি হয়, এটাকে বলা হয় চেক বক্স। এটা আর রেডিও বাটন সবসময় কি হয়, সিঙ্গেল ভ্যালু হয়, সিঙ্গেল ভ্যালু। মোটামুটি এই কয়টা জিনিস শিখলে হবে। আর আরেকটা জিনিস বলে রাখি, এই ফর্মে আপনারা বাকিগুলো জাস্ট প্র্যাকটিস করা দরকার। এই যে ফর্ম নিলেন, এখানে অ্যাকশন কি, এটা হচ্ছে যারা ব্যাকএন্ডে কাজ করবে, এখানে অ্যাকশন হচ্ছে ওই লিঙ্কে মানে সাবমিট করলে স্পেসিফিক, যেমন হচ্ছে সাব
কি দিতে পারি হচ্ছে add.php এরকম কিছু হতে পারে, মানে ওই ফাইলে যা যখন সাবমিট হবে সেই অ্যাকশন ইউআরএল এটা। আর ফর্মের আরেকটা জিনিস জানা রাখেন, আপনার এই মেথড এখানে মেথডটা ম্যান্ডেটরি। ফর্ম থেকে ডাটা যাওয়ার দুইটা মেথড আছে, একটা হচ্ছে গেট মেথড আর একটা হচ্ছে পোস্ট মেথড। আপনাদের অবশ্যই এখানে যারা ব্যাকএন্ডে কাজ করে তাদের মাথা ব্যথা, আপনাদের ডিজাইনার করা ডিজাইন করে দিবেন, বাট ব্যাকএন্ডে যারা কাজ করে মেথড এখানে বলতেই হবে তাকে, গেট এবং পোস্ট। তো এটা হচ্ছে সার্ভার সাইডের ব্যাপার, গেট মেথড বললে কি হয়, পোস্ট মেথড বললে কি হয়। তো আমরা যখন ফর্মতে কোনো সার্ভার ডাটা পাঠাই সেটা অবশ্যই পোস্ট মেথডে পাঠাই, আর যখন কোনো কিছু সার্চ করি সেটা হচ্ছে গেট মেথডে করি। এটা লিমিটেশন, এটা পিএসপি ক্লাস আর কি করাবো। আর আরেকটা জিনিস অ্যাজ এ ডেভেলপার যেহেতু আপনি ডিজাইনার করেন বা ই করেন, ইনক্রিপশন টাইপ নামে একটা অপশন আছে। এইটা আপনি এই অ্যাট্রিবিউট যদি ইউজ না করেন তাহলে আপনার ফর্ম থেকে কোনো ইমেজ আপলোড হবে না। ইমেজ বলেন পিডিএফ বলেন কোনো ফাইল আপলোড হবে না। যদি এই অ্যাট্রিবিউট এখানে ফর্মে বলা না থাকে তাহলে ওই ফর্ম থেকে কোনো ধরনের ফাইল আপলোড হবে না, সার্ভারে ইনফরমেশন যাবে না। এই জন্যে যদি আপনার ফর্মে আপলোডের কোনো অপশন থাকে, সেটা হোক ইমেজ অথবা পিডিএফ ফাইল যেটাই হোক না কেন, এই একটা অ্যাট্রিবিউট আপনাকে ইউজ করতে হবে। মোটামুটি এই ছিল হচ্ছে ফর্মের ইনফরমেশন। এখন আপনারা কাজ করবেন সবাই, সবার কাছে তো ল্যাপটপ আছে, আপনারা একটা ফর্ম বানান। আপনার যেহেতু টাইম আছে, আপনারা আরো আধা ঘন্টা টাইম আছে, আপনারা এখন একটা ফর্ম বানাবেন। আমি জাস্ট সিম্পল একটা ফর্ম দেবো, আপনারা দেখে দেখে বানান, কোড দেখে বানান, তাও ডিজাইন করেন। মোটামুটি আমি যে এলিমেন্টের কথা বললাম, টাইপের কথা বললাম, টাইপ তো আমরা ম্যাক্সিমাম লেখার ক্ষেত্রে সবসময় টেক্সট, ইমেল হলে ইমেল, পাসওয়ার্ড হলে পাসওয়ার্ড, বাকি সব। এবং আর এই যে রেডিও বাটন চেকবক্স বললাম কমন। আমাদের এই যে ড্রপ ডাউন, যেটা অনেক টাইমে আমাদের ড্রপ ডাউন থেকে কোড সিলেক্ট করি না, এটাকে বলা হয় সিলেক্ট অপশন, সেটা একটা বাদ পড়ছে এখানে, ওইটা কিন্তু ইনপুট টাইপের মধ্যে পড়ে না, সেটা হচ্ছে সিলেক্ট অপশন। সেটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেমন হচ্ছে কোর্স চুজ করতে বললাম কোনো একটা ইউজারে, এটাকে একটু ফরম্যাট করে দিই আপনাদের বোঝার জন্য, ফরম্যাট, ওকে, এটা ক্লোজ করে দিই। আমরা নতুন একটা ফিল্ড নিলাম, ধরুন ডেট, এখানে ধরুন সিটি চুজ করতে দিলাম, হ্যাঁ। তো একটা পি নিলাম, আপাতত পি দিয়ে কাজ করি সব। আমরা এখানে দিব হচ্ছে, আচ্ছা এটা থাকলো, ফাইল থাকলো, পি দিলাম, লেভেল, এটা দিব হচ্ছে সিটি, সিলেক্ট সিটি, ওকে। এটার জন্য আমাকে যেটা দেখতে হবে সিলেক্ট অপশন, হ্যাঁ, সিলেক্ট, অটোমেটিক কিছু লিখে দিল, আচ্ছা লেখুক, আচ্ছা এই কথা হলে হবে। এইটা দেখেন, এটা কিন্তু আর ইনপুট না, এটা কি লিখলাম, সিলেক্ট। সিলেক্টের ভিতরে অবশ্যই নেম তো লাগে, কেন অ্যাট্রিবিউট যেটা ডাটা ধরার জন্য, আইডি থাকলো, আইডি হচ্ছে এটার জন্য দিলাম। অপশন, মাল্টিপল অপশন থাকতে পারে ড্রপ ডাউন, এটাকে বলা হয় হচ্ছে সিলেক্ট অপশন। এবং এখানেও তো ইউজার লিখতে পারে না, ইউজার কি লিখতে পারে দেখেন তো। আচ্ছা আমি ফাইলটা রান করা নেই, ফাইলটা রান করি। এই যে ইউজার কিন্তু এখানে লেখার কোনো সুযোগ নেই, ইউজার শুধু কি করতে পারে, চুজ করতে পারে। যে কারণে আমার এখানে কিন্তু দেখেন প্রত্যেকটা অপশনে কি ভ্যালু সেট করে দিতে হচ্ছে। আবার প্রথম যে অপশনটা থাকে সেটা অলওয়েজ, সেটা সিলেক্টেড অপশন, এটা হবে হচ্ছে, এটার ভ্যালু দেওয়ার দরকার নাই, এটা হবে সিলেক্টেড ডিজেবল। কি বললাম, এই অ্যাট্রিবিউট মানে হচ্ছে সিলেক্ট সিটি, মানে এটা সবসময় কি থাকবে, ড্রপ ডাউনের ভিতরে দেখেন সিলেক্টেড আছে, মানে শুরুতে কি আছে, সিলেক্ট সিটি, মানে এটাও একটা অপশন, বাট এটার কোনো ভ্যালু নাই, এবং এটা কি ডিজেবল, এটা চুজ করার কোনো অপশন নাই, বাকিগুলো চেঞ্জ করতে পারে। এই জন্য আমরা শুরুতে কি দেখলাম, এরকম একটা অপশন ভালো থাকবে যেটা কোনো ভ্যালু থাকবে না, দুইটা অ্যাট্রিবিউট হবে, একটা হচ্ছে সিলেক্টেড, একটা কি ডিজেবল। তার মানে ড্রপ ডাউন থেকে সে কি, এটা কিন্তু সিলেক্টেড আছে, বাট সে হচ্ছে এটা চুজ করার কোনো সুযোগ নাই, কারণ ডিজেবল করা আছে, এবং ওটা যেহেতু ভ্যালু থাকবে না, আলটিমেটলি ওটা ভ্যালু সাবমিট করলে কি কোনো ভ্যালু যাবে না। বাট বাকিগুলো যেমন ঢাকা দিলে আউটপুট কি ভ্যালু হিসেবে কি যাবে, ঢাকা, এই কথাটা যাবে। তার মানে এটা দেখতে পাচ্ছে, আর হিডেন হিসেবে কোনটা যাচ্ছে, এইটা, কারণ যেহেতু ইউজার এখানে লেখার কোনো সুযোগ নাই। তার মানে এই তিনটা জায়গায়, রেডিও বাটন, চেকবক্স আর কি সিলেক্টের ক্ষেত্রে, এই তিন জায়গায় আপনাকে প্রত্যেকটা জায়গায় ভ্যালু সেট করে দিতে হবে, না হলে কিন্তু সার্ভারে ডাটা যাবে না, এইটা। আর অনেক ক্ষেত্রে আমরা মেসেজ লিখি, বড় এরিয়া জায়গা হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ধরেন অ্যাড্রেস অথবা মেসেজ বললাম, বা অ্যাড্রেস যদি দিই, লেভেল, মেসেজ, মেসেজের জন্য যেটা ইউজ করি এটাকে বলা হয় টেক্সট এরিয়া। যেমন অনেক লেখা, ধরুন আপনি একটা প্রোডাক্টের ইনফরমেশন লিখবেন, হ্যাঁ, সেক্ষেত্রে তো ওই সিম্পল একটা এইটুকু টেক্সট ফিল্ডে তো তার ডাটা আটবে না, আপনাকে যদি অনেক লিখতে দেওয়া হয়, তো এতটুকু জায়গায় তার প্রোডাক্টের ইনফরমেশন আটবে না, সেক্ষেত্রে আমাকে কি ইউজ করতে হবে, এই যে টেক্সট এরিয়া, এটাকে কি বলা হয়,
টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার ক্ষেত্রে দেখেন এটা কত বড় হবে, আপনি সেক্ষেত্রে এখানে দেখেন আরো দুটো অ্যাট্রিবিউট আছে, কলাম আর কি লেখা আছে, রোজ। কলাম হচ্ছে কি সংখ্যা সাইডে বাড়বে, উইথ বাড়বে, আর রো হচ্ছে নিচের দিকে বাড়বে। এবং এখানেও সেম একই অবস্থা, দেখেন মেসেজ টেক্সট এরিয়া, এবং যেহেতু এটা ইনলাইন এলিমেন্ট, আলটিমেটলি মেসেজটা এখানে কি নিচে নেমে গেছে, পাশাপাশি আসছে। তো এটা ডিজাইন আমরা পরে শিখবো, এটার সমস্যা নেই, আপাতত বিয়ার দিলাম। আসছে। আপনার যদি কলাম রো আরো বড় দরকার হয়, তাহলে আপনি এখানে রো সংখ্যা বাড়ায় দেন, কলাম সংখ্যা বাড়ায় দেন। যদি সেটাও না হয়, ধরেন এখানে আমি দিলাম হচ্ছে রো দিলাম হচ্ছে 20, আর এটা দিলাম 5, মানে ছোট করে দিলাম। আসছে। ইউজার কিন্তু এখানে ড্রাগ এন্ড ড্রপ করতে পারে, দেখেন লাগলে কি বড় করতে পারে না, বড় করতে পারে, আবার রিফ্রেশ দিলে চলে যাবে। আবার এটা যাতে বড় নাও করতে পারে, সেটার জন্য আবার সিএসএস আছে, বন্ধ করেও রাখা যায়, যে তাই নাও কি সে বড় করতে পারবে না, বাট বাই ডিফল্ট কি এটাকে বড় করা যাচ্ছে। হ্যাঁ, টেক্সট এরিয়ার এইটা। তো এই হচ্ছে মোটামুটি ফর্মের কম্পোনেন্ট, মানে এই কটা এলিমেন্ট শিখলে যে কোনো ধরনের, মানে যত ফর্মের ইনফরমেশন এর মধ্যেই হবে, এই কটার মধ্যে। এখন আরো আছে, যেমন কালার নিতে হয়, প্রোডাক্টের ক্ষেত্রে কালার ভেরিয়েন্ট নিতে হয়, সেক্ষেত্রে যে ইনপুট টাইপ বলছিলাম, যে আপনি কি ইনপুট টাইপ কোনগুলো শিখবেন, কালার আছে, ডেট আছে, ফাইল আছে, লোকাল। তো এখান থেকে আমি যে কটা দেখালাম ঘুরে ফিরে এগুলোই লাগবে। এই উইক বলেন, এই যে আপনার আমি যে টেল, এটা তো সবসময় লাগে না, সবসময় লাগে না। আবার একটা বাটন আছে ইনপুট টাইপ রিসেট, এই বাটনটা আবার কি কাজ করে, আপনি ফর্মের ডাটা এখানে রিসেট করে দেবে। যেমন আমি এখানে বললাম ইনপুট টাইপ রিসেট, তাহলে কি হবে, এবার এটার ভ্যালু দিতে হবে, ভ্যালু হচ্ছে reset। তাহলে এটার কাজটা হচ্ছে ফর্মে আপনি যখন কোনো কিছু লিখতেছেন, ধরেন এখানে ডাটা দিলাম, রিসেট দিলে কি হবে, পুরো ফর্মটা ডাটা ক্লিয়ার করে দেবে, এটা হচ্ছে রিসেটের কাজ। তো মোটামুটি হচ্ছে এই কয়টা জিনিস, আর শেখার মতো কিছু নেই ফর্মে। এরপরে আছে ডিজাইনের কাজ, এই ফর্মটা কত সুন্দর হবে, কেমনে বানাবো, এই ফিল্ডগুলো এত বড়, এটা ফুল উইথ হতে পারে। তো এইটার জন্য আমি যদি বুটস্ট্র্যাপ শিখতে পারি, বুটস্ট্র্যাপ কিছু না, যদি একটা ক্লাস বলবেন তাহলে সব করে দিচ্ছে, ডিজাইন থেকে শুরু করে। এখন ম্যানুয়ালি বানাতে গেলে আমাকে সব যায়, যেমন এই ফিল্ডটাকে সুন্দর করা দরকার, কথার কথা। সিএসএস এ গেলাম, দেখেন ইনপুট টাইপ আছে না, আমি এই যে প্লাসে গেলাম, ইনপুট টাইপ ইমেল, তাহলে ইনপুট শুধু ইনপুট ধরলাম না, ইনপুট, আরে প্লাসে গেলাম, ইনপুট একটু ধরি, ইনপুট টাইপের বললাম উইথ হচ্ছে 100%, কি হলো, পুরো জায়গায় নিয়ে নিল না। হ্যাঁ, এরপরে হচ্ছে প্যাডিং 10 পিক্সেল হয়েছে, ঘর বড় না। আপনি কি করবেন সেটা হচ্ছে এভাবে সিএসএ লিখতে হবে। তো এখন এটা নিলে তো আবার এটা হবে না, সব ইনপুট তো একরকম হবে, যেমন এটা আবার কি ইনলাইন হয়ে গেল, দেখছেন, ডিজাইন ভেঙে গেল না। তো প্রত্যেকটা জন্য আবার কি আলাদা আলাদা ক্লাস ধরে ধরে সিএসএস করতে হবে, ঠিক আছে, এটার জন্য আলাদা সিএসএস করতে হবে। তো আমরা আপাতত ফর্মের মার্কআপটা শিখে, এরপর ডিজাইনে যখন সিএসএস এর ক্লাস করবো তখন ডিজাইনে মাথা কামাবো। আপাতত শুধু আমার এই এলিমেন্ট করে কাজ করে। তো এতটুকুই। তো আপনার এই ফর্মটা তাহলে বানান এখন।